আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম যশোর থেকে। ওখানে একজন আমাদের দুঃসম্পর্কের আত্মীয়কে খোঁজার দায়িত্ব দেন আমার আব্বু, যার কারণে আমি একজন অভিজ্ঞ এবং বয়স্ক রিক্সাওয়ালাকে খুঁজছিলাম। এই কারণে আমি খুঁজে খুঁজে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে বের করি এবং তার কাছে যখন আমি বিস্তারিত বললাম, তিনি আমাকে সত্যি সত্যি আইডিয়াটা দিতে পারলেন এবং আমাকে গন্তব্যেও নিয়ে গিয়েছিলেন। ফেরার সময় আমি ওনার সাথে যে আমার ভাড়া মেটানো ছিল তার থেকেও বেশ কিছু টাকা আমি বেশি দেই এবং ওনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। তো উনি সানন্দে চা খাওয়ার আমন্ত্রণ উনি গ্রহণ করেন। তবে ওই সময় ছিল রমজান মাস। তো যেহেতু রমজান মাস, এই কারণে আমি বলেছিলাম যে আপনি ইফতারের পরে আসেন। আর আমি যেই জায়গাটাতে যশোর ওই সময় ছিলাম, ওইটার খুব কাছাকাছি ওনার বাসা, যার কারণে ইফতার এবং তারাবির মধ্যবর্তী সময়ে ওনার সাথে আমার বেশ কিছু কথোপকথন হয়। তখন উনি একটি ঘটনা বলে, যে ঘটনাটি উনি সচরাচর কাউকে বলেন না। ওনার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। আর আমি যতদূর মনে পড়ে 2016 সালে এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল। কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়। ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। তো ওই সময়ে মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল, মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনও শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা, এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করতো। তো ওই ব্যক্তিরা কোনো না কোনোভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছি এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর দিকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়। তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের। তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব তারা ঘুণাক্ষরও বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমনভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোনো এক তান্ত্রিক, সে কোনো না কোনোভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি,
তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও, আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড়গুলো কবর খুঁড়ে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। জাস্ট দেহের মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না, এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ, কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি মানে টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো, তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। আর প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা, আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সেটাতে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসেই তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুইজনের দেখার বিষয় নয়। তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল, এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর খুঁড়ে মাথায় এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না, কারণ ওই গ্রামে তাদের পদাচারণা নেই। হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করত যে ওই গ্রামে কামলা হয়ে যেত, মানে ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখত, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘুণাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা যখন কাজ থাকতো না তখন কামলা হিসেবে সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল, এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে, তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন, তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি এবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়। যেহেতু হুজুরের খুবই সুন্দর চেহারা আর কি, সুন্দর চেহারা বলতে কি আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব, মানে নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি।
ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুজনের হাতে তুলে দেন এবং বলেন, তোমরা যে কি কাজ করো তা আমি জানি। আমার মৃত্যুর পর তোমরা কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না। এটা তোমাদের কাছে বাবা করজোরে আমি মিনতি করছি। এবং আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা। তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে? তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতে না যায়? কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তোবা জানতেন যে এভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানোও যায়, তারা হয়তোবা কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি। তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরো 2-1টা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি। সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিতভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো, কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না। তো এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন যে ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দেবে না, উনি তো মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারে ওই কাজটি করতো আর কি। তো তারা দুজন বের হয়েছে, ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে যে আমার মনও তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করেই একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত
যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা। যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে উনি ওনার ওস্তাদকে বলেন যে ওস্তাদ আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার ওস্তাদ বলে ঠিক আছে, তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে ওই যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাহলে তো লোকজন সন্দেহ করবে রাতের বাজে আসা যাওয়া করে। এই জন্য হাত কোদাল, একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়। আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল যেহেতু কামলার কাজ করতো, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই ওস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে এই এদিকে দেখ দেখ, প্রায় 6 মাস নাকি হয়ে গেছে এই কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি সেই জায়গাটা যেমন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা, যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে। এমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকেই শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটিই হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকে দেখ, আমরা মনে হয় ভুল কবরে চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোরই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন উনি বলেন যে ওস্তাদ এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো, তুমি এই ডেড বডির গায়ে হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপর আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে 2টা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়, চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানকভাবে মানে আতকে ওঠে। সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিয়ে আশেপাশের লোকজন তো বুঝে যাবে। সে আতকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? সে এসে ওখানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময় কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত, কত দেহ দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সেজে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা এটা নিশ্চয়ই হুজুরের লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে, চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতই হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো
6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত। এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে। তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরল কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি তো তোকে নিষেধ করেছিলাম এই কাজটি না করতে, তুই আবার এলি। এরপরে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যান। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে যে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদের কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে, সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোড়ানো যাচ্ছে না, এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচণ্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে? তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই মানে কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দিই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়। তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে একটা এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল, যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয়নি, মানে সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার ওস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, মানে উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর, মানে যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ পড়লো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো পরিবারের লোকজন কিছু বলে না, স্বাভাবিকভাবেই সে চলে যায়। এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, তা ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। যাক, উনি চলে আসে। চলে আসার পর তার ওই ওস্তাদ, যে তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে এই তোমার ওস্তাদ কই? তখন বলে যে ওস্তাদ আছে, উনি আরেক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই? তো প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গায়, মানে তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রেই। তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত। সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার তাহলে চার্জ করছিলেন তাকে। তো একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বলো আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়ে যান এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, মানে ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল, আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না, তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প।
তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে মানুষকে বোকা বানানোর একটা, বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে এক কান দুই কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো, ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি, তো ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তারা ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যিই দেখা যায় যে ওর মধ্যে দুটো লাশ। এক হচ্ছে হুজুরের ডেড বডি, যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভেতর থেকে হাত বের হয়ে আছে। এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে। এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে, এর মধ্যে ওই তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ তার কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানকভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো, এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তার অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যিনি যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না, জাস্ট খালি শরীরটাকে একটু মাসেজ করে, মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথেই মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করতো, এলাকাবাসী ওই লোককে মানে যে সহযোগী যে তাকে তো বেধড়ক মার তো দেয়ই, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। সে যখন জেলখানায় ছিল সে নাকি স্বপ্ন দেখেছিল। একটা স্বপ্নে দেখে তার যে এই যে ওস্তাদ যে মারা গেল কবরের মধ্যে, সে সুন্দর একটি বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, সাদা সফেদ ড্রেস পরা, এবং তার চেহারা অনেক নুরানি সুন্দর দেখা যাচ্ছে। তখন সে তার ওই স্বপ্নের মধ্যে, কিন্তু এটা সে তার ওস্তাদকে জিজ্ঞেস করছে, ওস্তাদ তুমি কেমন আছো? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলে, তুমি তো এরকম একটা অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছিলে, তাহলে তুমি ভালো আছো কিভাবে? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আমি অপকর্ম করতে গিয়ে মারা গেছি, এটা সত্য, আমি একটা খারাপ মানুষ ছিলাম, এটাও সত্য, কিন্তু আমি যার সাথে শায়িত আছি উনি অনেক ভালো মানুষ। তা আল্লাহ এই ব্যক্তির ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আমি ভালো আছি। তখন স্বপ্নের মধ্যেই তার ওস্তাদ তাকে বলে যে তুই আর কখনোই এই কাজের সাথে যাবি না, আর তুই জীবনের যতদিন জীবিত থাকবি, শরীরের শক্তি থাকবে, কিছু সময় হলেও তুই রিক্সা চালাবি, এবং রিক্সা চালানো থেকে উপার্জিত অর্থ নিজে যদি খুব জরুরি না হয় খরচ করবি না, এবং এই উপার্জিত অর্থ মানুষের মধ্যে দান করে দেওয়ার চেষ্টা করবি, আর পাশাপাশি অন্য কাজ করবি।
এটা স্বপ্নের মধ্যে তিনি বলেন। এরপরে উনি আর কখনো এই কাজ তো করেনি, একদম স্বাভাবিক জীবনে উনি চলে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই উনি ঘর সংসার করেছেন। আর এই কারণেই উনি মূলত দিনের কিছুটা সময় উনি রিক্সা চালান। এই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম 2016 সালের দিকে। আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কারণ ওনার কোনো ফোন নাম্বার ছিল না, যার কারণে তার সাথে ফোনে যে আমি পরবর্তীতে যোগাযোগ করব বা এখনো যোগাযোগ করব সেই সুযোগটা আসলে নেই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানবীর চৌধুরী চট্টগ্রাম থেকে। ঘটনাটি ঘটেছিল তানবীরের এক কাজিনের সাথে, তার এক মামাতো ভাইয়ের সাথে। ধরে নিলাম তার নাম রিপন, কারণ সে ছদ্মনাম ব্যবহার করতে চাইছে। তো সেই ঘটনাটি আমরা শেয়ার করছি। তানবীরের নানাবাড়ি এলাকাটা আসলে বেশ শান্ত সৌম্য একটা গ্রাম। এখানে মানুষজনের চলাফেরা খুব কম এবং বেশ প্রকৃতি ঘেরা। মানে দেখা যাচ্ছে বিস্তৃত ফসলের মাঠ, তারপরে গেলে বেশ সোজা গেলে একটা উঁচু এরকম আইল্যান্ডের মতো, সেখানে কয়েকটা ঘর বাড়ি বসত ভিটা, তারপরে আবার চলে গেছে সামনে এবং দূরে পাহাড়ের সারি। বেশ অন্যরকম, সন্ধ্যার পর একেবারেই ডিফারেন্ট একটা পরিবেশ থাকে। তো যাই হোক, তানবীর খুব এনজয় করে তার নানা বাড়ি গেলে। তো সেখানকারই ঘটনা এটি, এবং সেখানে একজন ব্যক্তি থাকতেন। সেই লোকটি বেশ বয়স্ক একজন ব্যক্তি, এবং সবাই তাকে ভয় পেত বা মান্য করতো, ভয় পেয়েই মান্য করতো। এর কারণ হচ্ছে সবাই বিশ্বাস করতো যে তিনি অনেক কিছু জানেন, তার কাছে জিন আছে, এটা সবাই জানতো, এবং তিনি অনেককে সমাধান দিতেন। গ্রামের অনেক মানুষ তার কাছে যেত বিভিন্ন রকমের তাদের প্রবলেম নিয়ে, এবং তিনি সেগুলো সমাধান করে দিতেন। আবার তিনি দেখা যেত যে মানুষের কাউকে যদি জিনে ধরতো সেটা ছাড়াতে যেতেন। আবার মানুষকে কেউ বলতো যে বদ নজর দিচ্ছে, তখন যেতেন সেখানে, ঝাড়ফুঁক করতেন, মানে এগুলো করতেন আর কি, বয়স্ক একজন মানুষ। তো তানবীরের মামা তখন ছোট, তিনি তখন কৈশোর পার করছেন এরকম অবস্থা, মানে জাস্ট যুবক হবেন এরকম অবস্থা, এরকম একটা সময় তার। তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ ফিল করলেন। তিনি বেশ অনেকদিন সেই বয়স্ক মানুষটাকে, তারা চাচা ডাকতেন, তো তাকে ফলো করতেন। তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে চাচা, আপনার কাছে নাকি জিন আসে, আপনার কাছে নাকি জিন আসে। তো তিনি তাকে বলতেন নাই, মানে ধমক দিতেন, যাইন থেকে, এসব কি করছে এগুলা তিনি শুনতেন না। তো তানবীরের সেই কাজিন তাকে প্রায় এরকম যে খোঁচাতেন আর কি, যে চাচা জিন দেখান না। তো তিনি বকা দিয়ে বলতেন, যা একেবারে যা, খবরদার। আর তোরে শুনছি যে তুই এরকম দুপুরবেলা হাঁটস, ওই যে ক্ষেতের মধ্যে দিয়ে যা সন্ধ্যা যাবি না, উল্টা না করতো সে চাচা। তো যাই হোক, এইভাবেই তানবীরের এই মামাতো ভাই খুব কিউরিয়াস হয়ে যায় ওই ভদ্রলোকের প্রতি, বয়স্ক লোকটার প্রতি। তো তিনি থাকতেন হচ্ছে সেই তাদের যে এই গ্রামের যে শেষ প্রান্তটা ছিল, শেষ প্রান্তের ওইখানে যেই ভিটাটা, সেটা বেশ অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। ওই যে বললাম যে বিস্তৃত মাঠ, তারপর উঁচু হয়ে যায় একটা, ওগুলোকে ট্যাকের মতো বলে অনেক জায়গায়, সেই জায়গায় বেশ গাছপালা উঠছে। তো এই জায়গাতে ছিল সেই বয়স্ক লোকটার বাসা, এবং সবাই জানতেন যে খুব মিস্টিরিয়াসভাবে তিনি এখন একাই থাকেন, তার পরিবারের কেউ নাই। তার স্ত্রী সম্ভবত বিয়ে হয়েছেন অনেকদিন আগে, এবং তিনি একাই থাকেন সেখানে, এবং তার ছেলেমেয়েরাও কেউ থাকেন না এখানে। এবং বেশ মিস্টিরিয়াস তার বাসা। সেখানে গেলে দেখা যায় যে মানে দিনের বেলাও গা ছমছম করে, কারণ ওই বাড়িতে যেহেতু তিনি একা থাকেন, কেউ থাকে না ওইখানে। গেলে দেখা যায় একেবারে নীরব নিথর, যে ঢোকার রাস্তাটা, দুই পাশে গাছপালা হয়েছে, সেগুলো অযত্নে বেড়ে উঠছে, এবং তার উঠানের মধ্যে গেলেও মনে হয় যে একেবারে জঙ্গলি একটা জায়গা। আর এক কোণায় তার ঘর, এবং সেখানে গিয়ে তার সাথে অনেকে দেখা টাকা করেন। পরিবেশটাই অন্যরকম। অনেকে বলেন যে ওখানে নাকি জিন ভূত চলাফেরা করে, এরকম বলতো। তো এই সমস্ত মিস্টেরিয়াস কারণে কিন্তু তানবীরের কাজিন রিপন খুব আগ্রহী ছিল এই চাচার ব্যাপারে, কারণ এরকম ক্যারেক্টার মিস্টেরিয়াস হয় যে তিনি জিন ডাকেন এবং আরও অনেক কিছু করেন। তো তার বাড়িটাও মিস্টেরিয়াস। তো একা একা যেতে কিন্তু সাহস পেত না তানবীরের কাজিন, তবে তিনি চাইতেন যে চাচার কাছ থেকে দেখতে হবে, জানতে হবে, এই কারণে ডিস্টার্ব করতেন। বাট কখনোই ওই যে চাচা তার সাথে এমন অ্যাক্ট করতেন, বকা দিতেন তাকে, তিনি আর মানে আর কি সাহস পেতেন না। তো একদিন এরকম সন্ধ্যার সময় তারা বসছে বন্ধুরা, রিপন তার বন্ধুদেরকে নিয়ে বসছে, তাদের এখানে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে বেশ সুন্দর বাতাস চলতেছে ওই দিন। তো বসে গল্পগুজব করতেছে সবাই। তো গল্পের এক পর্যায়ে রিপনের এক ফ্রেন্ড বলল যে, আরে বেটা, আমি আছি প্যারায়,
বলে কি পাড়া? বলে কালকে যে দিব চাচার বাসায়। চিন্তা করছোস? বলে কোন চাচা? তোর চাচা? বলে না 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 বেটা, ওই যে চাচা, ওই যে জিন চাচা। তো এই জিন চাচা শোনার পরে রিপনের কান খাড়া হয়ে গেছে। রিপন বললো জিন চাচা মানে? ওই যে চাচা এনে করে যে আসন দেয় যে, হ্যাঁ। এখানে যাবি কেন? কারে আমার বড় ভাই কইছে কালকে 1 কলস দুধ হেরে দিয়েইতে, তা আবার কালা গরুর দুধ। এখন কালা গরুর দুধ দোয়াইতে গেলে অমুক জায়গা, মানে একটা জায়গার কথা বললো, ওই বাড়িতে আছে, ওখান থেকে নিয়ে যেতে। তা আমার ভাই কইছে যে ওখান থেকে নিয়ে ওই জিন চাচার বাসায় পৌঁছাই দিতে। তো তখন রিপন জিজ্ঞেস করছে কেন? আরে ভাইরে হে কইছে বাইরে নাকি কে কি করছে এবং এই সম্বন্ধে আরও জানাইবো, হে আসন দিব, আসন দিয়ে বৈশা বাইরে জানাইবো, হে জিনের থেকে শুনবো। তো শোনার পরে তো রিপনের মানে খুবই আগ্রহ হইলো। রিপন বললো যে এই যে একটা সুযোগ, বলে তুই যাবি দুধ নিয়ে? কবে যাবি? এই যে কালকেই যাবো। আমারে নিয়ে যাইস সাথে। তুই যাবি আমার লগে? হ্যাঁ। তো তার বন্ধু তো খুব খুশি, কারণ সে মনে করছে যে একা যাবে, সে ভয় পেতেছিল, ওখানে যেতে অস্বস্তি লাগতেছিল তার কাছে। তো যেহেতু রিপন যাবে তো খুবই খুশি সে। বলে কখন যাবি? আমারে কইছে বিকালের পরে যাইতে। তো তখন রিপন বলছে আমারে লয়ে যাইস। তো যাই হোক, রিপনের আর ওই দিন আড্ডাতে মন বসল না, তার খুবই আগ্রহ যে ওখানে যাবে, যে কি দেখবে, সে নিজেও একা সাহস করে ওখানে যায় না। যাই হোক, ওই দিন তাদের আড্ডা শেষ হয়ে গেল। পরদিন রিপন খুব আগ্রহে আছে, দুপুরের পর থেকে তাড়াতাড়ি সে মানে সব কিছু গোছায় ফেলছে এবং সে যাবে। রিপনের আসলে উদ্দেশ্য আলাদা। সে ওখানে থেকে দেখতে চায় গোপনে যে আসলে ওই চাচা কিভাবে তিনি হাজির করেন, এটা সে দেখতে চায় এবং এটা তার খুব আগ্রহ। তো এই আগ্রহে সে মানে অস্থির হয়ে গেছে। সে চিন্তা করছে যে তার বন্ধু যদি ওইখানে মানে জিনিসটা দিয়ে চলে যেতে চায়, দরকার হলে সে বলবে যে চলে যায়, তো সে লুকায় থেকে যাবে, এটা তার আগ্রহ। তো আর বন্ধু যদি থাকে তার সাথে তো কোনো সমস্যা নেই, 2 বন্ধু মিলে লুকায় থাকবে, এটা তার ইচ্ছা রিপনের। তো এক সময় এরকম সময় আসলো, বিকালবেলা তার বন্ধু আসলো, এসে বললো চল যাইতেইব। ঠিক আছে। তো গেল সে বন্ধুর সাথে, যে দেখলো যে যেই বাসার থেকে দুধ নিতে বলছে তারা দুধ রাখছে এরকম একটা মাটির কলসের মধ্যে। তো সেটা নিয়ে তা মানে উপর দিয়ে আবার এটা ঢাকনা দেওয়া, তো সেই কলসটা নিয়ে রওনা দিল রিপনের বন্ধু, আর রিপন তার সাথে হেঁটে যাচ্ছে। তো গ্রামের পথ, বিকাল হয়ে গেছে, খুব সুন্দর বাতাস, একেবারে ওখানে ফসলের মাঠ ছিল, এর উপর দিয়ে বাতাস আসতেছে, মানে ফসলগুলো একদম নুয়ে যাচ্ছে এরকম সুন্দর ঘ্রাণ। তো হাঁটতে হাঁটতে তারা চলে আসলো এই গ্রামের শেষ প্রান্তে, কারণ এই যেই চাচা সেটা বাড়ি কিন্তু একদম গ্রামের শেষ প্রান্তে, এবং হেঁটে বাঁক নিল যে যেই জায়গা দিয়ে চাচার বাড়িতে নামতে হয়, যে ভিটায় যেতে হয় চাচার ভিটা, সেটা একটা আইল, মানে ফসলের মাঝখানে আইল, ওইটা একটু উঁচু আইলে নেমে তারপর সোজা হেঁটে যেতে হয়। তো ডানে বামে কিন্তু শুধু ফসলি মাঠ, অন্য কিছু নাই। আর এই চাচার যে ভিটা তার ওই পাশ দিয়ে কিন্তু একেবারে গাছগাছালি চলে গেছে একদম ঘন, এবং তারপরে দূরে দেখা যাচ্ছে টিলার ওই পাশে এরকম মানে আরও টিলা আছে আর কি, মানে দুর্গম ওই জায়গাটা। ওইখানে কখনো রিপন যায় নাই, সবসময় শুনতো ওই জায়গাটা ভয়ের। তো যাই হোক, সে বন্ধুর সাথে যে নেমে গেল সেই আইলে, এবং হেঁটে হেঁটে 2 বন্ধু যাচ্ছে। তো যখন ওই চাচার ভিটার কাছে চলে আসছে তখন কিন্তু অলরেডি বেলা পড়ে গেছে, মানে দেখা গেছে যে আলো কমে গেছে আর কি। এই বিকেলের যে রোদটা ছিল এটা একদম কমে গেছে, আর বড় বড় গাছ থাকাতে ওই জায়গাটা আর অন্ধকার লাগতেছে, বেশ ভৌতিক। তো রিপনের ফ্রেন্ডই বলতেছে কে দোস্ত কি অবস্থা, চিন্তা কর কিরকম লাগে, এখানে কেমনে থাকে একটা বয়স্ক মানুষ, এ কেমনে থাকে এখানে? তো রিপন কয় যে হ্যাঁ কইলাম না যে হ্যাঁ তো আছে, হ্যাঁ তো সাধনা করে বসে, এর জন্য থাকে, সাহস আছে বলেই তো আছে। আমি তো থাকুম না, তুই আমার লগে থাকবি? বলে মানে? কয় যে তুই যখন এই দুধটা দিয়ে যাবি আমরা লুকায় যাবো, এখানে লুকায় দম হে কেমনে সাধনা করে। তো রিপনের ফ্রেন্ড কয় না না না, মাথা খারাপ নাকি, আমি এগুলোর মধ্যে নেই। তো তুইও থাকিস না, এটা কি করছ তুই বেটা, কি সাধনা করে তুই জানোস বেটা, পরে ভয় পাবি, কি কে কোথায় লুকাবি তুই? আমি থাকুম আর ঘরের আশেপাশেই থাকুম কোথাও। তো তার ফ্রেন্ড তারা বারবার না করে বলে না 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 থাকিস না, তোরে তা নাই ঠিক হয় নাই, এগুলো বলতে থাকে। রিপন বলারে তুই চুপ থাক, তুই থাকলে থাকবি, নাহলে চলে যা, এইভাবে বলে। তো দেখা যাচ্ছে তার বন্ধু মানে গাইগুই করতে করতে তারা ওই তাদের ভিটাতে ঢুকে পড়ে, দেখে গাছগাছালি। রিপন বলে এখন চুপ থাক, কথা কম কর। তো 2 জনে হেঁটে হেঁটে যায়। তো গিয়ে রিপন করে কি একটা জায়গায় যেখান থেকে খোলা উঠানের মতো আছে, ওখানে ঢোকার আগে রিপন বলে তুই একা যা, আমি এখানে ওহের সামনে যাব না, আমার দেহুক আমি চাই না। কারণ রিপন একটু ভয় পায়, কারণ ওই চাচার চোখ খুব তীক্ষ্ণ, তিনি অনেক কথা দেখলেই মনে হয় যে পড়ে ফেলতেছেন মানুষকে। রিপন এটার মধ্যে চায় না, রিপনকে যদি উদ্ভট প্রশ্ন করে, আর রিপনকে তিনি ওই যে বারবার বকা টকা দেন, কারণ তিনি জানেন যে রিপন বেশি কিউরিয়াস। রিপন বলে তুই যা,
বলে তিনি রিপন আস্তে করে সরে যায় পাশ থেকে। তো সরে সে পেছনে যে দেখে যে ওই চাচার ওইখানে বেশ খড় টড় রাখা ছিল এক জায়গায়, ওইটার পিছন দিয়ে সে হেঁটে চলে যায় একেবারে সাইডে, একেবারে ঘরের সাইডে, ওইখানে একদম জংলা ঝোপঝাড়, ওইটার পিছনে সে লুকায় আছে। সে দেখতেছে তার বন্ধু হেঁটে যাচ্ছে কলসি হাতে, এবং তার বন্ধু বারবার ওদিকে তাকায় তার দিকে, সে যেদিকে গেছে সে আবার হাত দিয়ে এরকম দেখাইতেছে বন্ধুরে যা, তো মানে বন্ধুকে বলতে মানে সামনে যেতে। তো তার বন্ধু হেঁটে হেঁটে যায়, যে দেখে ওই চাচার যে ঘর সেখানে দরজা নক করে টকটক করে। তো চাচা খুলছে দরজা, খোলার পর তো এইখান থেকে কথাবার্তা স্পষ্ট শোনা যায় না, হালকা বলতেছে এইটা ওইটা, হ্যাঁ যে এরকম দুধ, চাচা দুধ রেখে তাকে মনে বলছে চাচার বাসায় চলে যাও, বিদায় দিয়ে দেয়। তো তার ফ্রেন্ড আস্তে করে হেঁটে আসতে আসতে তার ফ্রেন্ড বারবার যখন এই পাশে চলে আসে তাকাচ্ছে বারবার এই দিক দিয়ে। তো রিপন আস্তে করে মাথাটা বের করে তাকে দেখাইছে চলে যেতে হাত দিয়ে। তার ফ্রেন্ড আবার ইশারা করতেছে, সে খুব রাগ করলো এখান থেকে, তার বন্ধুর উপরে খুবই রাগ করলো। তো তার বন্ধু এক পর্যায়ে আর কোনো কথা না বলে হেঁটে রওনা দিল ওই পাশে। তো এদিকে কিন্তু বেলা অনেক পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যেই জায়গাটায় রিপন লুকায় আছে সেই জায়গার থেকে তার বেশ অন্ধকার লাগতেছে, এবং এখানে মশা কামড়াচ্ছে, মানে বেশ কষ্টের। সে দেখতেছে তার বন্ধু হেঁটে চলে গেল, এবং তখনই রিপনের কাছে ভয়টা লাগলো, কারণ তার বন্ধু যেহেতু চলে গেছে আর তার কাছে পুরাই একা লাগতেছে জায়গায়। এবং এই যে পড়ন্ত বেলায় মানে যখন সন্ধ্যা হয়ে আসতেছে এই সময় মনে হচ্ছে পেছনে গাছগাছালিগুলো পুরো জেগে উঠছে, কেমন একটা শব্দ, এবং ক্যাটক্যাট ক্যাটক্যাট ক্যাট কোনো একটা পোকা ডাকতেছে, একদম মাথা খারাপ করে দেওয়ার মতো, অনেকগুলো পোকা একসাথে রাখতেছে, মানে মাথা খারাপ করার মতো ক্যাটক্যাট ক্যাট একটা শব্দ হচ্ছে। তো রিপনের কাছে ভয় লাগতেছে যে মানে মানে সে কি দেখবে কি করবে, সে তো থেকে গেল, মানে খুব হুজুগে থেকে গেছে এখানে। কিন্তু এখন ওই জিনিস চাচা কি করে সেটা সে কিভাবে দেখবে, এটা নিয়েও তার মাথার মধ্যে টেনশন। তো দেখলো যে বেলা যখন একদম পড়ে গেছে, এইখানে কিন্তু এই জায়গাটাতে আজানের শব্দ খুব জোরে আসে না, মানে মসজিদটা অনেক দূরে, এবং দূরে আজান দিছে, এবং সেটা শব্দ হালকাভাবে ভেসে আসছে এখানে। তো সে মানে একটু ভয়ে কাঁপতেছিল, রিপন মনে মনে কাঁপতেছে ভয় যে এখানে কি হবে, অন্ধকার হয়ে গেছে, এই সন্ধ্যার মধ্যে অন্ধকার লাগতেছে, গাছগাছালির মধ্যে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে দেখলো যে ওই দরজা খুললো, চাচা ঘরের দরজা খুললো। তো চাচার ঘরের ভিতরে হালকা আলো দেখা যাচ্ছে, চাচা হট করে দরজা খুলে বের হয়ে আসলো। এসে সে হেঁটে হেঁটে চাচার বাসার পেছন দিকে মনে বাথরুম ওদিকে গেল। রিপন সাথে সাথে মানে খুব সুইফট পায়ে একটা দৌড় দিল, মানে খুব সুইফট পায়ে, সে স্যান্ডেল খুলে নিছিল হাতে, সুইফট পায়ে দৌড় দিয়ে যে চাচার ঘরের মধ্যে মানে ঢুকে গেল। সে কোনো কথা নাই, চাচার ঘরের মধ্যে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে, দেখতেছে যে ঘরটা মোটামুটি ভালোই বড়, এবং ঘরের কোনা একটা খাট আছে, আর এই পাশে আলনা আছে, আলনার পাশে আবার কাপড় চোপড় স্তূপ করে রাখা, এবং আরও অনেক কিছু, এবং কেমন একটা মানে গন্ধ ভিতরে, গন্ধটা হচ্ছে মনে কিছু পোড়াইলে যেরকম গন্ধ হয় সেরকম। আর এক কোনায় সে দেখতেছে একটা হারিকেন রাখা জ্বলতেছে, আর কিছু সরঞ্জাম রাখা। এই সরঞ্জামের মধ্যে যে জিনিসটার দিকে তার চোখ পড়লো সেটা দেখে তার কাছে বেশ ভয় লেগে গেল, মানে মনের মধ্যে একটা খাচ করে একটা লাগছে রিপনের। দেখতেছে এই সরঞ্জামের মধ্যে মানে বিভিন্ন জিনিস যে রাখা এক কোনায়, সেটার মধ্যে একটা মানুষের মাথার খুলি, এবং এই হারিকেনের আলোতে মনে হচ্ছে খুলিটা কেমন কালচে কালচে টাইপের দাগ এটার মধ্যে। তো সে কয়েক সেকেন্ড তাকায়, সে চিন্তা করতেছে সে লুকাবে কই, খাটের নিচে যাবে। তো চিন্তা করলো খাটের নিচে তো মানে চাদর বেশি টানা না, ওই চাচা যদি হঠাৎ করে মানে এখানে বসে তাকায় ওদিক ওদিক, তাহলে কিন্তু দেখতে পারবে যে সে খাটের নিচে। তো সে লাফ দিয়ে দেখলো যে ওখানে চাচার মানে গলা খাকারি শুনতেছে, মানে সে হয়তো কুলি টুলি করে আসতেছে গলা খাকারি দিয়ে। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে যে চাচার যে আলনা ছিল যেখানে কাপড় চোপড় রাখা, এবং ওইটার পিছনে সে একেবারে কাপড়ের যে স্তূপ ওইটার পিছনে সে চলে গেল। তো বুঝতে পারলো যে এই কাপড় চোপড় এগুলা মানে অনেকদিন পর পর মনে হয় এগুলো ধোয়ে বা কিছু, বা এগুলো হয়তো রাখার আলাদা জায়গা নেই, কারণ ঘরের মধ্যে তেমন একটা কোনো ফার্নিচারও নাই এই ঘরে। যাই হোক, সে ওই কাপড় চোপড় আলনার পিছনে সে লুকায় গেল। লুকায় সে একদম হাঁটু বেড়ে বসে আছে। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে, এখান থেকে সে দেখতেছে ওই চাচা দরজার কাছে আসলো, এসে দেখতেছে অন্ধকার বেড়ে গেছে। সে ঢুকলো ভিতরে, ঢুকে তার মতো দরজা লাগাই দিল। তো রিপন চিন্তা করছে চাচা করে কি। তো অনেকক্ষণ দেখলো যে বসে আছে, চাচা এই করলো। তারপরে সে রিপনের ধারণা ছিল হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে, এসে উনি এখানে হয়তো নামাজ কালাম পড়বেন, কিন্তু দেখলো সেটা করলো না। তিনি আস্তে করে ঘরের কোণার থেকে একটা এরকম বই বের করলেন, বইটাকে নিয়ে তিনি এরকম হাতে নিয়ে এরকম করে নাড়াচ্ছেন, কি ভাবতেছেন। তারপর আস্তে করে বইটাকে খুললেন। তো এইখান থেকে রিপন ভালো দেখতে পাচ্তেছে না, তবে হারিকেনের আলো বোঝা যাচ্ছে যে বইটা যে খুলছে, বইয়ের পেজের মধ্যে হালকাভাবে আলোটা পড়ছে তির্যকভাবে, সেটাতে বোঝা যাচ্ছে যে হলদেটে পেজ, মানে বইয়ের পেজগুলো হলদেটে, মানে অনেক পুরান। আর ভেতরে মানে কলম বা কালি দিয়ে, মানে কলম কালি দিয়ে মানে ছাপা না, কিছু লেখা,
এবং লেখাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না, কিছু ছবিও আঁকা আছে, কলমে রাখা বা কলম বা এরকম কিছু দিয়ে, বা অনেক সময় আগের যেরকম কলম ছিল, পালকের কলম, এরকম কিছু দিয়ে কেউ আঁকছে কিছু, এবং নকশা টকশা কি আঁকা এবং লেখা টেখা। তো রিপন বোঝার চেষ্টা করতেছে যেগুলো কি, আর লেখা তো পড়া যাচ্ছে না এখান থেকে। তো দেখলেন যে ওই যে চাচা যে তিনি বেশ আয়েশ করে বসলেন ফ্লোরে বসে খাটের নিচে হাত দিয়ে টেনে বের করলেন একটা জল চৌকি। তো তখনই আসলে রিপনের ভয় লাগলো যে আসলে তিনি যদি খাটের তলে থাকতেন তাহলে কি হতো। তো তিনি দেখলেন যে ওই চাচা একটা জলচৌকি বের করলেন, জলচৌকিটাও কালো কাঠের তৈরি, সেটা এনে সামনে রাখলেন, বেশ নকশা টকশা করা পায়াগুলা। তো তার সামনে রেখে সেটার উপরে একটা মোমবাতি বসালেন পাশ থেকে। মোমবাতিটা এরকম মোটা একটা লালচে মোমবাতি, এবং সেটা রেখে তিনি একটা ম্যাচের কাঠি দিয়ে জ্বালালেন মোমটা জ্বলার পর ওখানে আলোটা আরেকটু উজ্জ্বল হয়ে গেল, এবং দেখলেন যে বেশ একটা গোল, মানে মোমের আলোটা একটা গোল আলোর মতো তৈরি করছে, বলের মতো চারপাশে। এবং সেটা রেখে তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলেন, এবং হঠাৎ করে সেই চাচা ডানে বামে তাকানো শুরু করলেন। তার পড়ার সাথে বিড়বিড় করে কি পড়তেছেন এবং ডানে বামে তাকাচ্ছেন। তো তখন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে রিপন চিন্তা করতেছে জারি, মানে হঠাৎ করে কি তার উপস্থিতি টের পাইল বা কিছু, মনে হইতেছে যে চাচা মানে অস্বস্তি ফিল করতেছেন যে আশেপাশে কেউ আছে নাকি। ডানে বামে তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, অ্যান্ড একবার তার আলনার দিকেও তাকাইছিলেন, কিন্তু রিপন তখন একদম মাথা নিচে করে ঢুকে গেছে কাপড়ের ভিতরে। তো দেখলেন যে না, অনেকক্ষণ তাকায় চাচা আর কিছু বললেন না। তারপর তিনি আবার বিড়বিড় করে পড়তেছেন, এবং মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে, এবং এই শব্দগুলোর সাথে রিপন পরিচিত না, মনে হচ্ছে না তিনি অনেক মানুষকে দেখছেন আরবি পড়তে বা বাংলায় অনেক কিছু মুখস্থ করতে, এরকম না, শব্দটা একটু ডিফারেন্ট পড়তেছেন। তো তারপরে দেখলেন যে ওই চাচা হাত দিয়ে ওই যে সেই কলসিটাকে রাখছিলেন, কলসিটাকে এনে কাছে রাখলেন, এই পাশে হাত দিয়ে টেনে, সব তার হাতের ডিস্টেন্সেই ছিল, কলসিটাকে টেনে রাখলেন। তারপর ওই বইটা বের করলেন, বইটা বের করে তিনি পৃষ্ঠা উল্টায় কোনো একটা পৃষ্ঠার মধ্যে কিছু একটা পড়লেন, একটা শব্দ, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, একটা শব্দ পড়লেন। এই শব্দটা পড়ার সাথে সাথে মনে হইল ঘরের পাশ থেকে কতগুলো কুকুর ডেকে উঠলো ভয়ঙ্করভাবে, এবং এই ভয়ঙ্করভাবে ডাকটা, মানে কুকুরের ডাকটা এত ভয়ঙ্কর ছিল, রিপন প্রায় ভয়ে সাউন্ড করে ফেলতেছিল, কিন্তু সে মানে একদম চুপ করে মানে বুঝে ফেলে যে এখানে সাউন্ড করে সমস্যা আছে। তার মনে হয়েছে ঠিক তার পাশ থেকেই, মানে তার ওই পাশে যে টিনের বেড়া, তার পাশ থেকেই ডাকছে কেউ। রিপন ভয়ে চুপচাপ কাপড় আঁকড়ায় ধরে চুপচাপ পড়ে আছে। সে আসলে চিন্তা করতেছে যে এখন এটা মনে ভয় হয়েছে, এবং দেখলেন যে কুকুরের ডাক শোনার সাথে সাথে ওই যে চাচা ছিলেন তিনি হেসে উঠলেন হালকা করে, এবং হাসির শব্দটাও বেশ ভয়ঙ্কর। মানে রিপন এই চাচাকে কখনো দেখেন নাই, হি ইজ ডিফারেন্ট, মানে সে স্বাভাবিকভাবে যেভাবে আসে মানুষের সামনে সেরকম কিছুই না, মানে একটা অন্যরকম মনে হচ্ছে অশুভ কিছু একটা। তো তারপরে দেখলেন যে ওই যে ভাষাটা পড়ছিলেন তিনি, তারপর ওইরকমই একটা ভাষায় কিছু তিনি পড়া শুরু করলেন ভারী গমগমে কণ্ঠে। পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠছে, আর রিপন ভয়ে কুকড়ায় গেছে। সে একদম সেই কাপড় চোপড়ের যে মানে এখানে টাল করে রাখা ছিল সেটার পেছনে চুপচাপ মানে একেবারে গুটায় গেছে নিজে, ভয়ের চোটে এই শব্দে। এবং একটু পরে দেখলেন মানে ওই যে চাচা কি পড়তেছে, আর একটা টপ টপ শব্দ হইতেছে, টপ টপ শব্দ হইতেছে। তো টপ টপ শব্দটা তিনি বোঝার চেষ্টা করলেন কি, দেখতেও তো যায়, মানে রিপনের কিউরিয়াসিটিও তা আছে। তো সে আবার ওই ফাঁক দিয়ে আস্তে করে রুখি দিলেন, দেখলেন যে সেই চাচা হাতের মধ্যে একটা এরকম কাঠের মুগুরের মতো নিছে, সেটা দিয়ে মাটিতে মারতেছে, মাটিতে মারা দিয়ে টপ টপ করে শব্দ হচ্ছে। বেশ খানিকক্ষণ করার পরে হঠাৎ করে মনে হলো ওই ঘরের দরজার মধ্যে খড়খড় খড়খড় করে শব্দ হলো, মানে কাঠের দরজা তো, 2 পাল্লার কাঠের দরজা পুরোনো আমলের, খড়খড় খড়খড় করে শব্দ হলো, মনে হলো যে মানে কেউ কাঁপাইতেছে দরজা। সাথে সাথে দেখলো যে চাচার এই যে মন্ত্র পড়া আরও জোরে হয়ে গেছে, স্ট্রং। এবং তারপরে রিপন ফিল করলো সারা ঘরে যে আবহাওয়া ছিল, মানে মোটামুটি তখনকার সময় ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নিল, একটা কাঁপুনি উঠে যাওয়ার মতো শীত। কিন্তু সেখান থেকে দেখতেছে ওই যে চাচা বসে আছে তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে সে ফিল করলো যে ঘরের মধ্যে একটা কোনো কিছুর উপস্থিতি, এবং যে মোমবাতিটা আছে মোমবাতিটা চরমভাবে কাঁপা শুরু করলো, মনে হলো বাতাসে কাঁপতেছে, এইভাবে শিখাটা এরকম হচ্ছে। এক পর্যায়ে দেখলো যে চাচা হাত দিয়ে একটা তালি মারলো মোমবাতির সামনে, মোমবাতিটা ঠাস করে নিভে গেল। এই মোমবাতি নেভার সাথে সাথেই সে খেয়াল করলো রুমের মধ্যে একটা অবয়বটা বেশ ভয়ঙ্কর,
সে বুঝতে পারতেছে হারিকেনটা কিন্তু ডিম করা ছিল, হারিকেনের আলোতে সে বুঝতে পারতেছে যে যেই অবয়বটা সে দেখতেছে একটা মানুষের অবয়ব হবে, বেশ উঁচু, 7 ফিটের মতো উচ্চতা হবে এরকম, এবং চুল বড় বড়, তার চেহারা দেখা যাচ্ছে না, চুলগুলো বড় বড়, এইভাবে দাঁড়ায় আছে। হঠাৎ করে 2 হাত মেলে ওই কর্নার থেকে সরাসরি রিপনের আলনার দিকে ছুটে আসলো, যেখানে রিপন ছিল কাপড়ের এখানে, এবং একেবারে রিপন তার কানের সামনে শুনলো যে এখানে লুকায় আসস কেন, বাইরা। মানে এটা শুনে রিপনের মানে একেবারে হার্ট বিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে একটু তাকায়, শুধু দেখলো একটা মুখ, সে মুখের চেহারা নাই, মানে অন্ধকার একটা মুখ এবং চুলগুলা বড় বড়, তার দিকে ঝুঁকে আছে, আর কেমন একটা গন্ধ, মানে সেই গন্ধটাও সে এক্সপ্লেইন করতে পারবে না যে এরকম কোনো স্মেল আগে পাইছে বা কিছু। তো রিপন বেহুশ হয়ে গেল, তার আর সেন্স নাই। এরপরে রিপনের যখন সেন্স ফিরছে, সে নিজেকে আবিষ্কার করলো তাদের বাড়ির উঠানে সে শুয়ে আছে, এবং তার বাবা মা একদম উদ্গ্রীবভাবে তার দিকে তাকায় আছে। আর দূরে সে কণ্ঠ শুনলো, সেই কণ্ঠটা হচ্ছে সেই যে চাচার। সে বলল যে ছেলেরে দেখা রাখো না কেন, আমার ঘরে আইছে, তখন আমি একটা চালান দিতেছিলাম, এই সময় আমার ঘরে আইছে, এই তো অবস্থা খারাপ, ওর অবস্থা তো আরও খারাপ হইব, ওরে ভালো কোনো হুজুর দেখাও, ভালো কোনো হুজুর দেখাও, ওর কিন্তু খারাপ অবস্থা হইব, এটার কিন্তু আমি দায় নিব না। তাই বলে শুনলেন যে ওই চাচা চলে গেল এখান থেকে, মানে কথা বলতে বলতে বিড়বিড় করতে বকা দিতে দিতে চলে গেল এখান থেকে। তো রিপনের বাবা তখন জিজ্ঞেস করতেছে, ঠিক আছিস বাবা, ঠিক আছিস, তুই ঠিক আছিস? তো রিপন কোনো কথা বলতে বলতে তার মাকে বললো পানি। তো তার মা তাকে পানি দিল খেতে, তো সে পানি খেয়ে সে উঠে বসলো। তার বাবা বলতেছে, কই গেছিলি তুই, কেন গেছিলি? মানে ওই যে চাচা তার নাম ধরে বলছে, ওর বাড়িতে কেন গেছিলি? তো সে আর কোনো উত্তর দিতে পারছে না। তার মা বললো, আচ্ছা ছেলের আর বকা দিলেন না, ঘরে নিয়ে আসলো, এনে তাকে শোয়াই দিছে। রিপনের কেন জানি ভয় লাগতেছে, এবং গভীর রাত তখন, সে বুঝতে পারছে যে রাত বেশ গভীর। তো সে শুয়ে আছে, সে তার মাকে যেতে দিচ্ছে না, বলতেছে যে তুমি আমার সাথে থাকো, তুমি যেও না। তো তার মাও তার সাথে থাকলো। তো দরজা বন্ধ করে একসময় তাদের ঘুমানোর টাইম হয়েছে, মানে ঘুমায় যাবে সবাই, টায়ার্ড হয়ে গেছে। রিপনকে হয়তো রাতের বেলায় নিয়ে আসছে ওই চাচা এখানে। তো দরজা লাগানো, ঘুমায় যাবে। তো তার মা আস্তে করে হারিকেনটা মানে কমায় দিয়ে শুয়ে থাকলো ছেলের পাশে। তো রিপন শুয়ে আছে, হঠাৎ সে বুঝতে পারলো যে তার শরীরের টেম্পারেচার বাড়তেছে। সে বলতেছে, মা আমার গা পুড়ে যেতেছে। তো তার মা ধরে দেখলো যে হ্যাঁ আসলে তো তোর গায়ে জ্বর, গা পুড়ে যেতেছে, তারা আমি পানি নিয়ে আসি। তো তার মা গেল তার জন্য ওই জলপট্টি আনতে, আর কি ওই যে ভিজা কাপড় দিয়ে এরকম। তো যখন জলপট্টি আনতে গেছে, রিপন হঠাৎ বুঝতে পারলো তার মাথার কাছে পাশে কেউ দাঁড়ানো, একদম কানের কাছে তারে শুনতেছে। সে তাকে বলতেছে, তরে লইয়া যামু, তুই আইসিলি ওখানে দেখতে, তরে লইয়া যামু, দেখবি না আমারে, দেহামো এরকম বলতেছে। আর রিপন না না করে চিৎকার করে মা মা বলে চিৎকার শুরু করলো। তো তার মা হুড় করে আসলো ঘরের মধ্যে, সে মালসা হাতে যাবে, দেখলো যে ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু রিপনের মুখ দিয়ে তার মা দেখছে যে তার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে। তো তার মা তো চিৎকার চেঁচামেচি শুরু করলো। তার বাবা উঠে আসলো, এবং তাকে দেখা গেলো তার জ্বর আর কমতেছে না, রাতের মধ্যে সে প্রলাপ বকতেছে। তো তার গা মুছে দিল, গা মুছে দিয়ে তো পরদিন ওই দিন রাতটা ওইভাবে গেছে। রিপনের অনেক জ্বর, রাতের বেলা সে মানে বেঘরে ছিল, মাঝে মাঝে সে প্রলাপ বকতেছিল। তো পরদিন সকালবেলা রিপনের বাবা গেলেন ওখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে, এবং বললেন যে এরকম ঘটনা ঘটছে। তো ইমাম সাহেব বললেন যে দেখেন, এখানে তো ওই যে ওই চাচার কথা বললো যে ওই লোকটা আসলে কি বলবো, সে এইসব জিন চালান করে, এগুলা করে। এখন সে আপনার ছেলে যদি ওখানে যায় এরকম কিছু হয়ে থাকে, তো এটা তো খারাপ জিনের আসর হয়েছে তার। এখন এগুলা ওরেই বলেন আপনি করতে, আর আমি এসে ঝেড়ে দিতে পারি, আমি এসে ঝেড়ে দিই, কিন্তু ওর যেহেতু ওখান থেকে হয়েছে ও এটাই করতে পারে, আর আমিও তার সাথে কথা বলবো। তো ওই রিপনের বাবা হুজুরকে নিয়ে তাদের বাসায় আসলেন, আর খবর পাঠালেন আরেকজনকে দিয়ে ওই চাচাকে। তো ওই চাচা নাকি বলে পাঠিয়েছেন সে আসবে না, তার ছেলে কেন আসছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তো তখন হুজুর বললেন, আচ্ছা আমি ঝেড়ে দিই আগে। তো হুজুর রিপনদের বাসা বন্ধ করলেন, বন্ধ করে ঝেড়ে দিলেন। ঝেড়ে দিয়ে রিপনকে বললেন যে আমি যতটুকু করার করছি, এর বেশি আমি আসলে খুব কিছু করতে পারবো না। আমার উস্তাদ এইসব ব্যাপারে তিনি ভালো জানেন, তিনি রুকাইয়া করতে পারেন, আমি ওরকম ভালো রুকাইয়া পারি না। তবে আমি ওকে ঝেড়ে দিয়েছি, আপনার ঘরটা বন্ধ করে দিয়েছি, এখানে আসবে না, ছেলেকে একটু দেখে রেখেন, আর ঘর থেকে আপাতত বেরোতে দিয়েন না। আমি আমার উস্তাদের সাথে কথা বলে দেখবো, যে সময় করে নিয়ে যেতে পারলে ভালো এখানে।
তো রিপনের বাবা ওইটাতেই সন্তুষ্ট হইলেন এবং তাকে ঘরের মধ্যে রাখলেন। তো রিপনের দেখা গেছে জ্বর আসতেছে, শরীর ভালো না, সে কাতরাচ্ছে এবং দেখা গেছে সন্ধ্যার পর থেকে সে জানলার দিক তাকায় ভয়ে চিৎকার করে ওঠে আর বললো ওই যে আসতেছে আসতেছে এরকম। তাদের এখানে জানলার উপস্থিত একটা গাছ আছে, গাছের দিকে তাকায় বলে আসতেছে আসতেছে এরকম ভয় পায়। তো মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তো তার বাবা মা খুব এটা নিয়ে টেনশনে আছে। তো রাতের বেলা তার আম্মা তাকে রেখে গেছে ওই খাবার দাবারের ব্যবস্থা করতে। তাদের বাড়িতে খুব বেশি মানুষ ছিল না, তো খাবারের ব্যবস্থা করতে গেছে। এসে দেখে রিপন নাই, তার বিছানার মধ্যে রিপন নাই। তো তার মা তো ভয়ে মানে চিৎকার করে উঠছে, তার বাবাও তাড়াতাড়ি আসছে কি ব্যাপার। তো খুঁজতে গেছে তাকে, হারিকেন নিয়ে তার বাবা দৌড়াচ্ছে ও উঠানের মধ্যে দিয়ে, উঠায় দেখতেছে কোথায় গেছে, পাশ দিয়ে এদিক মানে একবারে দিশেহারা অবস্থা। তো তাকায় দেখে দূরে মনে হইতেছে গান গাওয়ার শব্দ আসতেছে এবং গানের কণ্ঠটা রিপনের সাথে মিলতেছে, বাট বেশ ভয়ঙ্কর। তো কি ব্যাপার, তো তার আব্বা আস্তে করে হারিকেন নিল এবং রিপনের এক চাচা ছিল তাকে ডাকলো। দুইজন মিলে ওখানে লাঠি নিয়ে গেল যে কি হয়েছে ওখানে কি। আর গানের শব্দটা অন্যরকম এবং ওই গানের যে কথা বা কিছু তারা গ্রামে খুব একটা শুনে না, এরকম কেমন একটা কথা দিয়ে সে গান গাইতেছে। তো যে দেখে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং তেঁতুল গাছটা মাঝে মাঝে বেশ সবুজ হয়ে যায় আর মাঝে মাঝে পাতা টাতা পড়ে একেবারে বিবর্ণ হয়ে যায়, ফলও থাকে না। তো সেই তেঁতুল গাছের গোড়ায় বসে রিপন গান গাইতেছে এবং মানে অদ্ভুত গান। এই গানের কথাও তারা শুনে নাই, তার কণ্ঠও বেশ অন্যরকম হয়ে গেছে, মানে তার যে ইউজুয়াল কণ্ঠ সেটাও না। তো তার বাবা মানে তার চাচা ভয়ে আর সামনেই যাবে না, রিপনকে দেখে ভয় পাইছে। তার বাবা তার চাচাকে দাঁড়া করার সামনে গেছে হারিকেন নিয়ে বলতেছে বাবা তুই এখানে কেন আসছস বলে ডাকতে গেছে। তো ফট করে রিপন তার বাবার দিকে তাকায়, দেখে যে রিপনের চোখ উল্টায় গেছে, মানে চোখের মানে তার মনি উপর দিকে উঠে গেছে আর সে হা হা করে হাসতেছে তার বাপকে দেখে। তারপর বাবার নাম ধরে সেটা বলা শুরু করছে। তো বাপ তো সে আর ওইটা নিয়ে কেয়ার করে নাই, সে সামনে গেছে যে রিপনকে যখন ধরছে রিপন ঝাড়া মেরে তার বাবার থেকে ছুটা হয়েছে, অনেক শক্তি তার শরীরে। যাই হোক তার বাবা কসরত করে রিপনকে ধরে রাখতে পারে না, কঠিন অবস্থা। শেষ পর্যন্ত তার চাচাও আসে, দুইজনে মিলে তাকে টেনে বাসায় নিয়ে আসে। তাকে রাখাই যাইতেছিল না, পরে বাসার তাদের যে মোটা গাছের খুঁটি ছিল সেটার সাথে বেঁধে ফেলে রিপনকে, কারণ অন্য কোনো উপায় নেই। সে চিৎকার করতেছে, গড়গড় করতেছে, তার মুখ দিয়ে লালা ঝরতেছে, ভয়ঙ্কর অবস্থা এবং বলছে যে সবাই শেষ করে দেবো। এবং যখন রিপনকে এরকম তারা বেঁধে ফেলছে, রিপন গড়গড় করতেছে আর ওই যে তাদের বাসার পাশে একটা তাল গাছ ছিল ওটার দিকে তাকায় হা এরকম করতেছে, শব্দ করতেছে। এই সময় তাদের যে টিনের চাল সেটার উপর বলতেছে অসংখ্য ঢিল উড়ে আসতেছে কোনো জায়গার থেকে, ওই যে ঢেলা, মাটির ঢেলা ঠাম থালাম করে পড়তেছে, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক তার বাবা যতটুকু যা জানতো দোয়া কালাম, তার চাচা যতটুকু জানতো দোয়া কালাম, এগুলো পড়াশুনো করছে। তো একটা সময় যে সে মানে টায়ার্ড হয়ে গেছে রিপন, সে ওরকমভাবে আছে। তো এই অবস্থায় রিপন সারা রাত ছিল এবং সে গড়গড় করছে আর ওই যে কুটির সাথে বাঁধা অবস্থায় সে গান টান গাইছে এরকম। এবং সেই গানগুলো অদ্ভুত, বাসার মধ্যে যারা ছিল এবং মেয়ে মানুষ যারা ছিল তারা ভয়ে একদম শেষ ওই শব্দ শুনে। এবং একটু পর পর এর নাম ধরে ডাকে, তার নাম ধরে ডাকে এবং এক একজনকে বলে যে তো তুই এটা না এটা করছিলি, তোর না এই ঘটনা, মানে এক একজনকে তাদের লাইক সিক্রেট বলা শুরু করছে। এবং সবাই তো চুপসায় গেছে এটাতে। এবং এরকম করতে করতে যখন নাকি আজান দিল, ফজরে আজানের সময় দেখা গেল যে সে চুপ, আর কোনো শব্দ নাই। তো তখন তারা বাবা কাকা তারা খুব একটু রিল্যাক্স হইলো যে ছেলেটা এখন মনে হয় একটু ঠিক আছে। যাই হোক তাকে দোয়াজুরিত পড়ে দিল, তার মা ওই যে হুজুর যে পড়া পানি দিচ্ছিল সেটা ছিটাই দিয়ে তাকে ওইভাবে রাখলো, চিন্তা করতেছে তাকে খুলে দিবে কিনা। যাই হোক পরে খুলে দিয়ে রুমে আনলো এবং বললো, তার বাবা বললো যে আসলে আর কোনো উপায় নাই, এই বড় হুজুরের কাছে নিতেই হবে। তো ওই তারা গেলেন ওই মৌলভী সাহেবের কাছে এবং তিনি বললেন যে হ্যাঁ আমি আমার ওস্তাদের সাথে কথা বলছি, উনি বলছে নিয়ে যেতে পারে, তবে সাবধানে নিতে বলছে, ওরে কিন্তু নিতে দিতে চাইবে না ওইদিকে। তো যাই হোক আর বাবা চাচা শক্ত করে রিপনকে ধরে তারা নিয়ে গেল এবং রিপন তখন নর্মাল, সে কিছু করতেছে না। তো তারা তারপরে শক্ত করে ধরে তাকে ভ্যানে বসায়, 3 চাকার ভ্যানে বসায় নিয়ে গেল, সাথে এক গাছি দড়িও রাখলো, যদি সেরকম হয় বেঁধে ফেলবে তারা। তো যাচ্ছে ওই ইসের দিকে এবং মৌলভী সাহেব আছে ভ্যানের মধ্যে। তো ঠিক যখন নাকি ভ্যানটা একটা কালভার্টের উপর উঠছে, পাশের নিচে এরকম নদীর গেছে, হঠাৎ করে রিপন উঠে লাফ দিয়ে নদীতে পড়তে গেছে, তাকে শক্ত করে ধরে ফেললো। মানে তার বাবা চাচা দুইজনে, সে তখন ছটফট শুরু করছে, মানে তার মানে জাগা যাচ্ছে না ওইখানে। তো ওইখানে তারে বেঁধে ফেললো, বেঁধে তারপর তারে নিয়ে গেল ও তাদের হুজুরের ওস্তাদের বাড়িতে। তো ওস্তাদের বাড়িতে আসার পর সে ওখানে মানে থাকবেই না, মানে সে ঢুকবে না,
যেরকম অবস্থা, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা সেটা বলতেছে। তার বাবা চাচা তাকে ধরে রাখতে পারতেছে না, সে পা দিয়ে আটকায় ফেলতেছে, ঢুকবে না, এরকম অবস্থা। তো হুজুর গিয়ে তাকে কিছুক্ষণ দোয়া পড়ে ফু দিল, তো হুজুরকেও সে উল্টাপাল্টা বলতেছে। তো তখন হুজুর তাড়াতাড়ি বাসার ভিতরে গিয়ে তার উস্তাদকে ডাকলেন, বললেন যে উস্তাদ এরকম এরকম আনছি, ওতে এরকম করতেছে। একটু পরে ওই উস্তাদ দরজা খুললেন। তিনি অনেক বড় সুফি টাইপের মানুষ, তিনি দরজা যখন খুললেন তাকে দেখেই নেতায় গেল রিপন, সাথে সাথে উনি সামনে আসার পরে নেতায় গেল। তো তিনি হাত দিয়ে ইশারা করলেন ভিতরে নিয়ে আসার, তো ভিতরে নিয়ে আসলো। এসে তিনি বসলেন ওকে নিয়ে, রিপনকে নিয়ে। তো রিপন একদম ঢুলে পড়েছে, তার সেন্স নাই। তো ওস্তাদ যখন ঝাড়তেছে বারবার, তো সে এরকম কেঁপে উঠতেছে, অনেক এরকম শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মেরে উঠতেছে। তো এক পর্যায়ে ওস্তাদ বললেন যে তাকে মানে দোয়া পড়ে বললেন যা বলছে, তখন রিপন পড়ে গেল, মানে কাত হয়ে পড়ে গেছে। তো বেশ খানিকক্ষণ পর রিপনের সেন্স আসে, সে এরকম মানে তাকাচ্ছে, কিছু বুঝতে পারতেছে না। তো তার বাবা বললো বাবা কি হয়েছে? রিপনও বলতেছে যে আমি কোথায় আসছি, কিভাবে আসছি, কোথায় আসছি, এরকম বলতেছে। তো তখন হুজুর বললো চুপ, ও এখন অনেক কিছু মনে করতে পারবে না, ওর অনেক কিছু মনে নেই, থাক এগুলো বাদ দেন এখন না, আমি তাকে দোয়া পড়ে দিতেছি আর বিভিন্ন রকমের এই করে দিতেছি। পানি একটা তাবিজ লিখে দিচ্ছে, বলছে এটা পানিতে ভিজায় সেই পানিটা খেতে। সাথে সাথে তিনি একবার খাওয়াই দিয়েছেন তাকে দিয়ে, এবং একটা বোতল দিলেন, জমজমের পানি আছে, সবসময় ওকে খাওয়াবেন, মাথার মধ্যে হালকা 2 ফোঁটা দিয়ে দিবেন, পানি যেন আজেবাজে জায়গায় না পড়ে। আর তিনি একটা এনভেলপ লিখলেন, একটা চিঠি দিলেন এনভেলপে ভরে বললেন যে এইখান থেকে মানে ওনার বাড়ি থেকে বের হয়ে সোজা যে শেষ মাথায় বসে, এটা শুধু রিপনের আব্বাকে বলছে আপনি যাবেন, ছেলে উল্টাপাল্টা করবেন আপনার সাথে, ওকে নিয়ে আপনি যাবেন আমার বাড়ি থেকে বের হয়ে ওই যে দক্ষিণ দিকের রাস্তা, এটা দিয়ে সোজা যাবেন, গিয়ে শেষ মাথায় দেখবেন বায়ে চলে গেছে, ওখানে গাছগাছালি বেশ, কিন্তু মানে নীরব, ভয় লাগবে আপনাদের কাছে যেতে। হ্যাঁ, ওইখানে কিন্তু যাবেন আপনার ছেলেকে নিয়ে, ভয় পাবেন না। আপনি যদি ভয় পাওয়ার মতো কিছু দেখেন বা শুনেন তাও ভয় পাবেন না। যাবেন, ওটা শেষ মাথায় গেলে দেখবেন একটা জায়গা, একটা বটতলা আছে, এই বটতলাতে একজন বয়স্ক মানুষ বসে আছে, দাড়ি দুড়িওয়ালা দরবেশের মতো। ওনার হাতে আপনার ছেলেকে দিয়ে চিঠিটা পাঠাবেন, উনি শুধু চিঠিটা হাতে নেবে, চিঠিটা হাতে নেওয়ার পর আপনি চলে আসবেন। আর আসার সময় পিছনে যদি কিছু দেখেন শোনেন ডাক দেয়, পিছনে আর তাকাবেন না, সোজা চলে আসবেন আপনার ছেলেকে নিয়ে। বুঝতে পারছেন? তো এটা বললো রিপনের বাবাকে সে ওস্তাদ, বললো আচ্ছা ঠিক আছে। তো চিঠিটা দিল, বললো যে অবশ্যই চিঠি আপনার ছেলে জানি দেয়, আপনি কিন্তু দিয়ে দিবেন না, খবরদার। আর চিঠি দিয়ে যখন ঘুরে আসবেন, যত শব্দ শুনবেন, আপনাকে যদি ডাক দেয়, আপনার নাম ধরেও ডাকে, আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনার ছেলেও না, চলে আসবেন। আচ্ছা, যাই হোক, চিঠিটা নিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে তো ওনাকে ওই ওস্তাদকে হাদিয়া দিতে চাইলেন ওনারা। ওস্তাদ বললেন না, হাদিয়া লাগবে না, যান, ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যান, বলে বিদায় দিয়ে দিলেন। তো তারা বের হয়ে বাসা থেকে ঠিক তার চাচা এবং ওই হুজুর দাঁড়ায় থাকলেন, এবং রিপনের বাবা রিপনকে নিয়ে হেঁটে গেলেন, ঠিক ওই যে দক্ষিণ দিকে হেঁটে ওইভাবে করে রাস্তার মাথায় যে যেখানে ঢুকলেন, সেখানে রিপনের বাবা দেখতেছেন যে দুই পাশে গাছ গাছালি, অন্যরকম মানে পরিবেশটা, মানে একটা মানুষ কেন কিচ্ছু নাই, এবং দিনের বেলা অন্ধকার হয়ে আছে এখান দিয়ে রাস্তাটা, মানে আসলে ভয় লাগতেছে। তো রিপনের বাবা চিন্তা করলেন যে ছেলের জন্য কি কষ্টটাই করতে হইতেছে এখন। যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছেন এখান দিয়ে, এবং তাদের কাছে মনে হইতেছে, রিপনের বাবার কাছে মনে হইতেছে তার আশেপাশে এই দিনের বেলা এই অন্ধকার হয়ে আছে ছায়া, ওটার মধ্যে সর করে কেউ একজন আসতেছে, এবং ফিস করে কথা শুনতে পাইতেছেন তিনি, যে কেউ ফিসফিসাইতেছে আশপাশে। যাই হোক, রিপনের বাবা খুব ভয় পেলেন, এবং রিপন একটু পরপর কেমন ঘাড় এরকম কাত করতেছে, বারবার কাত করতেছে, এবং সে নিজের ঘাড়ে চড় মারে, নিজের হাতে চড় মারে, এরকম একটা অবস্থা। এবং দেখা গেল যে দূরে যখন নাকি বট গাছ দেখা গেছে, বট গাছের তলায় এখান থেকে দেখতে পাচ্ছেন রিপনের বাবা যে একজন বয়স্ক দরবেশের মতো মানুষ বসা, এরকম বড় দাড়ি ঝুলে আছে। তার কাছে আসার আগে রিপন জানি কেমন গোঙানো শুরু করলো, এই করলো, তারপর মানে কথা বলার চেষ্টা করছে কিন্তু পারতেছে না। তো রিপনের বাবা আরো সামনে নিয়ে গেলেন, কিন্তু রিপন প্রোটেস্ট করতেছে না, মানে যাবে না এরকম না, কেমন জানি করতেছে। রিপন এরকম করতে দেখে রিপনের বাবা একটু ভয় পাইছে, চিন্তা করছে এনভেলপটা নিজে হাতে দিবেন কিনা ওখানে যে, পরে চিন্তা করলেন যে না, এটা দিলে তো আসলে মানা করে দিছে, বারবার সমস্যা হতে পারে। তো তিনি রিপনের হাতে এনভেলপটা ধরাই দিলেন। তো রিপন যখন এনভেলপটা নিছে, রিপনের বাবা দেখলেন রিপনের চোখ কিন্তু উল্টে গেছে, মানে চোখের ওই যে মণি উপর দিকে চলে গেছে, এবং সে গোঙাইতেছে কেমন জানি, মানে ব্যথা পেলে ভয় পেলে যেরকম করে সেরকম। তো কিন্তু এনভেলপটা নিছে, সে নিয়ে তখন রিপনের বাবা বললো যাও দিয়ে আসো, এবং দেখলেন রিপন কেমন করে জানি মানে অদ্ভুতভাবে হাত পা বাঁকাইতে ওই দরবেশের কাছে গেলেন। তো মানে এখান থেকে দেখতেছেন রিপনের বাবা, তো তিনি
ওই রিপনকে দেখে ভয় পেতেছেন। রিপন যেভাবে অদ্ভুতভাবে হাত পা বাঁকায় গেল হুজুর ওই দরবেশের কাছে, এবং গিয়ে গলা টলা একদম বাঁকায় কেমন করে যেন একটা সালাম দিল। এটা রিপনের এইভাবে করে সাধারণ মানুষ সালাম দেয় না। তো দরবেশ তার হাত থেকে চিঠিটা নিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে তিনি নিলেন, ওই চিঠিটা নিলেন, নিয়ে বললেন যাও আর আসবা না বলে এরকম করে তিনি বিদায় দিলেন। দেখলেন যে রিপন ঘুরে মাথাটা নিচু করে হেঁটে হেঁটে আসতেছে সামনে, এবং ঠিক তার কাছে এসে রিপন পড়ে গেল, একদম ধাপ করে পড়ে গেল। তিনি তাড়াতাড়ি ছেলেকে ধরলেন, ধরে তিনি তুললেন। তোলার পর দেখলেন যে হ্যাঁ রিপনের আছে, মানে শরীর একদম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং ওই ভাবটা চলে গেছে একটু আগে যেন ঘুমাইতেছিলেন। তো তিনি রিপনকে নিয়ে হাঁটা ধরলেন। এই সময় পিছনে প্রচণ্ড একটা ভয়ঙ্কর চিৎকার শুনলেন তাদের কানের কাছে, ঠিক তাদের পেছনে কানের কাছে ভয়ঙ্কর একটা চিৎকার, এবং মনে হলো যে তাদেরকে থামতে বলতেছে। তারা আর থামলেন না, যেহেতু নিষেধ করছে, ওই যে মানা করে দিয়েছিলেন বড় হুজুর যে এখানে থামা যাবে না। তিনি তাড়াতাড়ি রিপনকে নিয়ে, রিপন মনে একদম মানে ঝুলে যেতেছে এরকম অবস্থা, এবং মানে 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 পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো তার বাবা তাকে অনেক কষ্ট করে ধরে তার শরীরটা পুরো ভার নিয়ে নেন কাঁধে, তারপর হেঁটে হেঁটে আসতেছেন। আর পিছনে তিনি শুনতেছেন তাদের ঠিক পেছনে পেছনে কেউ হাউমাউ করতেছে, কেমন জানি মানে গলা টলা বাঁকা হাউমাউ করতেছে। পিছনে তাকাইলেনই না তিনি, মানে বুঝলেন যে এত ভয় পেয়েছেন রিপনের বাবা, জীবনে এরকম ভয় পান নাই। তো এরকম করতে করতে ঠিক ওই গলির মাথায় আসলেন, তখন দেখলেন যে শব্দটা থেমে গেছে। তারপর ডান দিকে মোড় নিয়ে দূরে দেখেন যে ওই যে তার ভাই হুজুর ওনারা দাঁড়ায় আছেন। তো ওখানে কাছাকাছি আসেন, এসে দেখলো যে রিপনকে তাড়াতাড়ি তার চাচাও ধরলো, ধরে তারা সামনে নিয়ে গেল। তারা যে ভ্যান করে নিয়ে আসছিল সে ভ্যানে উঠেলো এবং আস্তে ধীরে বাসায় নিয়ে আসলো তারা। এক সময় তখন অলরেডি তাদের বিকাল পড়ে গেছে। তো এরপর থেকে রিপন আর কোনো অন্যরকম ক্ষতিগ্রস্ত হয়নি, আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এবং সেই যে বড় হুজুর তিনি বলছিলেন যে ওই যে চাচা যেই লোকটা ওদের, সে আসলে জিনের সাধনা করে, তার সাথে আপনাদের কোনো অ্যাসোসিয়েশন দরকার নাই, ছেলেকে মানা করবেন কখনো যেন সেই লোকটার ভিটা বাটির আশেপাশে না যায়, কোথাও তার আশেপাশে যেন না যায়, কারণ ওই লোকের ওখান থেকে ভয়ঙ্কর একটা জিন সে আপনার ছেলের উপরে ভর করছিল, ও বলে দিয়েছিল বড় হুজুর। তো এজন্য এরপর থেকে আর তিনি চেষ্টা করতেন যে কখনোই নিজের ছেলেকে চোখের আড়াল না করতে। আর রিপন আর ওদিকে যায়নি, রিপন প্রচণ্ড ভয় পেয়েছিল, আস্তে ধীরে সে সুস্থ হয় এবং সেইভাবে তার জীবনযাপন করে। তো এই ছিল তানভীর আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটা ঘটে চিটংয়ের কোনো এক এলাকায়। সেখানে থাকতো শহীদুল নামের একজন ব্যক্তি। তিনি পেশায় কৃষক। কৃষক বলতে তার অনেক জমি আছে এবং অনেক জমি জমা ছাড়াও গোয়াল ঘর টাইপের অনেক কিছু আছে। তার সম্পত্তি, তার অঢেল সম্পত্তি আছে। তার এলাকায় নাম ডাকও আছে এবং এইসব থাকার কারণে তিনি বেশ পরিচিত ছিলেন এলাকায়। অনেকে তার কাছে আসতো অনেক কিছুর বিচার নিয়ে, এমনকি বিচারও তিনি করতে পারতেন অনেস্টি মেনটেন করে। কেউ কখনো আঙ্গুল তুলে তার সাথে কথা বলতে পারে নাই। তিনি এলাকায় গরিবের উপকারও করতেন এবং সব ধরনের সাহায্য সহযোগিতা করতেন। কোরবানি হলে 10টা গরু জবাই দিয়ে দিতেন। এত করে সেভাবে মানুষের জন্য তিনি হেল্প করতেন। তার একই জায়গায় 3টা বাড়ি করা ছিল। বাড়ি বলতে টিনের ঘর আর কি, বিশাল বাউন্ডারি। 2টা ছেলে থাকতো সৌদি আরব আর এক মেয়ে বিয়ে দিয়েছেন গ্রামের বাড়ির পাশেই। তার পরিবারে 2জন লজিং মাস্টার থাকতো। সেই লজিং মাস্টারগুলো থাকতো তার ঘরে আর পরিবারের দরকারি কিছু কাজ করে দিত ঘরে, মানে তার পাশের ঘরে থাকতো আর কি। ঘটনা 1995 সালের। চিঠি লেখাগুলো আর কি, তখন চিঠি খুব লেখালেখি হতো। লজিং মাস্টার যারা ছিল তারা চিঠি আদান প্রদান করে দিত এবং বাড়ির টুকটাক কাজ করে দিত, এবং তারা স্কুলের টিচার ছিল বিধায় ওনার বাড়িতে থাকতো। তো চেয়ারম্যান ইলেকশন তিনি একবার করেছিল, কিন্তু সেবার ফেল করার কারণে পরে আর তিনি দাঁড়ায়নি। তো গ্রাম্য পলিটিক্সেরও বিষয় আছে। তিনি মৌসুমে মৌসুমে ধান চাষ করত এবং দিন মজুর নিয়েই চাষ করত। তার রাতের বেলা করে বাড়ি ফেরার একটা বাজে অভ্যাস ছিল। তিনি হঠাৎ রাস্তার মাঝে সেদিন বুকে ব্যথা বলে বসে পড়েন। তিনি হঠাৎ দেখলেন একজন মানুষ দূর থেকে হেঁটে আসছে। গ্রামের বাড়িতে দূর থেকে কোনো মানুষ হেঁটে আসলেই বোঝা যাচ্ছে এটা কোন বাড়ির লোক, কে আসছে। তিনি বুঝতে পারছিলেন না আসলে তখন কে আসছিল। টর্চ আছে তার সাথে। তিনি জোরে জোরে চিৎকার করছেন যাতে কেউ যদি দূরে থাকে তাকে যেন হেল্প করে। তো এরকম হলে যে আসে সে দৌড়ে আসার কথা, কিন্তু ওই দূরের আলো নিয়ে যিনি আসছিলেন তিনি অনেক আস্তে আস্তে আসছে।
তিনি বুক ধরে বসে আছে। তিনি জাস্ট এতটুকু দেখলেন, একজন লোক কাফনের কাপড় পেঁচিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তিনি বুকের ব্যথায় আর কিছুই মনে করতে পারছিলেন না, তবে এতটুকু মনে আছে তাকে একটা লাশের খাটিয়াতে শোয়ানো হচ্ছে। তার কেন বুক ব্যথা করছে আর তিনি কেনই বা কিছু বলতে পারছিলেন না তা তিনি বুঝতে পারেন নাই, এবং একটা সময় অজ্ঞানের মতো হয়ে যায়। এরপরে আর কিছুই তার মনে নাই। তার ঘুম ভাঙে হাসপাতালের বিছানায়। তাকে ঢাকায় নিয়ে চলে আসা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে বলা হয় তার কোনো প্রবলেমই ধরা পড়েনি শরীরে। যেহেতু তিনি একটু মোটা এবং স্বাস্থ্যবান ছিলেন, তাকে ব্যায়াম করতে বলা হয়। ডায়াবেটিস খুব বেশি ধরা পড়ে। পরে আনুষঙ্গিক টেস্ট করবার পর তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ বুকে ধরেছিলেন, তাহলে সমস্যা হতে পারতো, হার্টে প্রবলেম হতে পারতো, হার্ট অ্যাটাক করেছে কিনা। তিনি গ্রামে যান এবং পৌঁছে তাকে একটা মীমাংসা করে দিতে হবে বলে ওই বাড়িতে যেতে হবে, এটা ওনাকে জানাই দেয় আর কি। এই অবস্থায় তিনি সেই বাড়িতে যান। সেই বাড়িতে ছিল তার বাড়ি থেকে 2 মাইল দূরে। পরের দিনই যায় তিনি বিচার করতে। কেসটা হচ্ছে জায়গা জমি নিয়ে। একটা সময় তর্ক শুরু হয়ে যায়। যে পক্ষ বিচার দেখেছে সেই পক্ষে একজন মহিলা ছিল। সেই মহিলার স্বামী ঢাকা থেকে গ্রামে আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যান। তার সম্পত্তি মাত্র 1 মাসের মধ্যে হরপ করে নেয় তার বড় ভাই এবং অন্য ভাইরা। সেই বিচার চাইতে তিনি বিচার করতে ডেকেছে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে। তিনি সেখানে পৌঁছাবার পর অলরেডি সেখানে পরিস্থিতি গরম ছিল। তিনি যাওয়ার পর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তিনি চুপ করে বসেছিলেন। যে মহিলা বিচার চেয়েছে সেই মহিলা ছিল অন্তঃসত্ত্বা, 6 মাসের প্রেগন্যান্ট। তো তর্কতর্কি করার এক পর্যায়ে সেই মহিলা সম্পর্কে বাজে কথা বলায় সেই মহিলা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু বিচার করার কথা কার, যার করার কথা তিনি চুপ করে বসেছিলেন। হঠাৎ সেই লোক, যেই লোককে জমি দখল করার ব্যাপারে যার জন্য বিচার ডাকা হয়, সেই মাছ ধরার যে ট্যাডা, সেই ট্যাডা দিয়ে মহিলার প্রেগনেন্ট অবস্থায় মহিলার পেটে ঢুকিয়ে দেয় এবং 2 বার ঢুকায়। 1 বার না, 2 বার, সবার সামনে। সবাই চিৎকার করে দৌড়ে তার হাতে যে তাকে ধরতে পারেনি, মহিলাটাকে ওই ট্যাডার বাড়ি থেকে ট্যাডাটা ভেতরে যাওয়া থেকে বাঁচাতে পারেনি। সদর হাসপাতালে নিলে বাচ্চা সহ সেই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ কেস করা হয়। পুলিশ কেস হলেও প্রভাবশালী থাকবার কারণে সেই মহিলার কোনো বিচার হয় না। এমনকি সেই মহিলাকে খুন করবার দায়ে সেই লোক অবাধে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং এলাকার লোকজনও তাকে কিছু বলতে পারছিল না। সেদিন ছিল অনেক গরম। শহীদুল সাহেব অনেক টায়ার্ড হয়ে যান। দুপুরে বাড়িতে তাড়াতাড়ি যেয়ে বিশ্রাম নিতে বসেন। সেদিন আবার তিনি মাঠে ছিলেন এবং রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। একটা ঘুম দেন। ঘুম থেকে ওঠেন রাত 1টায়। সেদিন গরমে ঘুমই আসছিল না তার ঘরের সাথেই পুকুর আছে, সেখানে রাত 1টায় তিনি একটু মুখ ধুয়ে এসে ঘাট কোলে বসে বসে বাতাস খাচ্ছিল। হালকা বাতাস ছিল তখন। তিনি আবছা চাঁদের আলোয় দেখতে পান তার ঘরের মেইন গেট দিয়ে কে যেন ঠুস করে ঢুকে গেল। তিনি দৌড়ে যান চোর মনে করে। তিনি ঘরের ভেতরে যেই ঢুকে দেখতে পান তার রুমের মধ্যে কুপি যে ছিল সেই কুপিটা পড়ে আছে এবং সেটার উপর থেকে যে সেটার ভিতরে যতটুকু কেরোসিন ছিল সব বের হয়ে আছে এবং বের হয়ে অতটুকু জায়গায় আগুন ধরে আছে। যেহেতু আগুনের তাপটা কম ছিল, এক্সটেন্টটা কম ছিল, তিনি ঢুকেই সবাইকে ডাক দিয়ে তোলে এবং সেই জায়গায় এবং আগুনটাকে নিভায়। কেন এরকম হলো এটার ব্যাপারে তার বিন্দু মাত্র আইডিয়া ছিল না। এই ঘটনার পরের দিন যেহেতু তিনি সালিশে ছিল, পুলিশ তার পারমিশন এবং আশপাশের লোকজনের পারমিশন নিয়ে সেই মহিলার দাফন কাজ সম্পন্ন করে, কারণ ওই মুহূর্তে তিনিও ওই জায়গায় উপস্থিত ছিল। আর পুলিশ তার এলাকার পরিচিত লোকজন, আশেপাশে পরিচিতরা কান্না করছিল। শোনা গেছে ওই মহিলা অনেক পরহেজগার ছিল, কিন্তু বিচার চেয়েও তিনি বিচার পাননি। শহীদ সাহেব এত কিছু খেয়াল না করেও সেদিন দাফন শেষ করে বাড়িতে আসেননি। তিনি সবকিছু ইগনোর করে যান। বাজার থেকে তিনি রাতের বেলা বাড়ি ফিরে শুয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটা স্বপ্ন দেখেন। তার কানে পরিষ্কার বাচ্চার কান্না শব্দ পাচ্ছিলেন তিনি। বাচ্চার কান্না থেকে সেই বাচ্চাটা তার ঘরের মধ্যে হামাগুড়ি দিয়ে তার বুকের উপরে উঠে সেই বাচ্চাটা বলে ওঠে বড়দের মতো একটি স্বরকণ্ঠে, বলে ওঠে, তুই তো পাপী, তোর তো পাপের সংখ্যা বেশি, পাপ করতে করতে তুই আমাকেও ছাড়িস নাই। একবার দেখব তোকে বাঁচায় কিভাবে রাখে, দেখব তোকে প্রথমে কে তোকে বাঁচায়। প্রথমে তোকে তোর টুকরা করব, তারপর তোর কলিজাটা রাস্তার মাঝে ফেলে রাখবো যাতে বিড়াল কুকুরা টেনে টেনে খায়। তিনি খুব জোরে, খুব শক্ত করে বিছানা থেকে উঠে যায় এবং তিনি ঘামতে থাকেন।
সকালে ঘুম থেকে উঠে দেখেন এক হাত তিনি ঠিকমতো নাড়াতে পারছেন না। সেদিনের পর থেকে তিনি আর হাত নাড়াতে পারেন না। তার হাত, ডান হাতে প্রচণ্ড পেইন হতে থাকে। 7 দিনের মাথায় তা অবশ হয়ে যায়। তিনি অনেক ডক্টর দেখান, অনেকেই অনেক কিছু রেফার করে, কিন্তু শরীরে তেমন কোনো ইফেক্ট না পাওয়াতে তাকে কবিরাজ পর্যন্ত দেখানো হয়। কিন্তু উনি আবার এটা বিলিভ করতেন না। কবিরাজ কি চিকিৎসা দিবেন এরকম কথাবার্তা তিনি সবসময় বলতেন। যখন কোনো মীমাংসাতে ধর্ম নিয়ে ধর্ম জড়িয়ে যেত, তিনি 10 রকমের এক্সকিউজ দিয়ে সেই মীমাংসাটা অন্যরকমভাবে করে দিতেন। আগেই আমি বলেছিলাম যে তার রাতে করে বাড়ি ফেরার অভ্যাস ছিল। তার এলাকার লোকদের সাথে তিনি জুয়া খেলার অভ্যাস ছিল, তার খুব বাজে অভ্যাস। সেটা অল্প টাকার জুয়া ছিল যদিও। তাস খেলতো সময় নিয়ে, রাত 1টা অথবা 2টা। তার নামাজ পড়া ছিল না বিন্দুমাত্র অভ্যাস। সমাজ রক্ষার জন্য তিনি শুধু জুম্মার নামাজ পড়তে যেতেন, কারণ মসজিদটা তাদেরই গড়া মসজিদ। অথবা মসজিদ জাতীয় কোনো মিটিংয়ে গেলে তিনি যেতে চাইতেন না, এবং মসজিদের ধারের কাছেও যেতে চাইতেন না। প্রায় 1 মাস হতে চলে সেই অবশ হবার পর। তিনি বাড়িতেই থাকতেন, তেমন একটা বের হতেন না। তবে তিনি কখনো কারো ক্ষতি করেন নাই, কাউকে খারাপ পরামর্শ দেন নাই। কিন্তু এরকম তার সাথে কেন হচ্ছে তিনি প্রথমে এটা বের করতে পারেন নাই। কারণ উনি মনে করেছে কেউ খারাপ কাজ করলে কিন্তু তার খারাপ জিনিসটা কখনো তার নিজের মধ্যে থেকে চোখে পড়ে না। তিনি বের করার জন্য তার সাথে কেন হচ্ছে এটা বের করার জন্য তিনি আরেকজনকে রেসপন্সিবিলিটি দেয় যে একটু দেখেন তো আমার সাথে এরকম হচ্ছে, এটার কি কোনো সুরাহা বের করা যায় কিনা। কেননা প্রতিদিন তিনি স্বপ্নে তিনি একটা বাচ্চাকে দেখতেন। তিনি দেখতেন কখনো সেই বাচ্চাটা সৌদি আরবে গেছে তার ছেলের কাছে, আবার কখনো এই বাচ্চাটা ধাক্কা দিয়ে তার মেয়ের ঘরের নাতিকে ফেলে দিচ্ছে, আবার কখনো তার ওয়াইফকে লাশের খাটিয়াতে বসিয়ে রেখেছে। তিনি লাশের খাটিয়া প্রতিদিন দেখতেন। কেন দেখতেন এটা ওই আরেকজন পরিচিত লোককে খবর দিতে বলেন যে আশেপাশে যদি কোনো ভালো কবিরাজ টাইপের কেউ থাকে তাহলে তাকে যেন হেল্প করে, যে কেউ না কেউ লাশের খাটিয়ার উপর বসে আছে, এটা তার পরিবারের লোকজনই আছে, এবং এটা সে প্রায় সময় দেখতেন। আর তিনি দেখতেন সেই বাচ্চাটা প্রতিদিন এসে বলতো একে নিয়ে যাব, ওকে নিয়ে যাব। যেদিনই এরকম বলতো সেদিনই দেখা যেত ঘরের কেউ না কেউ অসুস্থ হচ্ছে, না হলে ব্যথা পেয়েছে। একদিন এক রাতের বেলা টিনের চালের উপর থেকে বাচ্চার হামাগুড়ির শব্দ, একসাথে অনেকগুলো বাচ্চা। আর তিনি দেখলেন জানালার পাশ দিয়ে উপর থেকে ধপাস ধপাস করে শব্দ হচ্ছে, কিছু নিচে পড়ার। তিনি জানালা দিয়ে উকি দিলেন, যে উকি দিয়ে দেখেন উপর থেকে কি পড়ছে। জানালা খুলতে তিনি দেখেন না হলে কমপক্ষে 100টা শিয়াল তার জানালা বেয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চিৎকার চেঁচামেচি শুরু করেন। বাসার সবাইকে পরের দিন তিনি তার এরকম স্বপ্নের কথা বলেন। তার ছেলেটা সৌদি আরবে থাকে। তার ছেলেরা বলেন বাবাকে চিকিৎসা করাতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আশেপাশের লোকজন, ডাক্তার, কবিরাজ অনেকেই দেখাচ্ছে, কোনো ধরনের সলিউশন আসছিল না। টিনের চালে রাতের বেলা উপর থেকে না হলে এমন অবস্থা হয় যে বৈশাখী ঝড় হচ্ছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তার ওয়াইফও প্রথম টের না পেলেও পরবর্তী সময় টের পেতে থাকেন। আর ওখানে গোয়াল ঘর আছে তার বাড়ির পেছনে, সেই গোয়াল ঘর থেকে মনে হয় কেউ কান্না করছে। এটা প্রায় সময় তাকে দেখা যেত যে ঘর থেকে বেরোচ্ছে, গরম লাগলে বের হতো, দেখা যেত যে গোয়াল ঘর থেকে কেউ না কেউ কান্না করছে, অথবা ঘরের ভেতর থেকে তিনি তার গোয়াল ঘরের ভেতর থেকে
এটা তার বোধগম্য হচ্ছিল না। পুরো ফ্যামিলি তখন শোকে স্তব্ধ। তার পাশের বাড়ি থেকে, পাশের বাড়ি গ্রাম থেকে তার মেয়ে পর্যন্ত চলে আসে, সবাই কান্না, কার সবার রোল পড়ে যায়। হঠাৎ করে একজন মানুষ হঠাৎ করে জুম্মার নামাজ পড়তে যে মারা যাবে, এটা তার কল্পনাতীত ছিল। যেদিন তার ছেলে মারা যায় সেদিন তিনি রাতের বেলা স্বপ্ন দেখেন, আবার তার স্বপ্ন বিদঘুটে সেই মানুষটা হাজির হচ্ছে, আবারও তাকে বলছে, তোর একটা ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি, তুইও প্রস্তুত থাক। তিনি সকালবেলার তার পরিচিত একজনের সাথে আবারও এই বিষয়টা নিয়ে শেয়ার করেন। তাকে সাথে সাথে দেরি না করে সেদিন আবার ছিল, তাকে নিয়ে গেল, ওই লোকটাকে তাকে বললো যে তাকে যেন হেল্প করে, এবং ওই লোকটা যখন তার প্রবলেমের কথা শুনে তখন তার সাথে সাথে তাকে বলে, ঠিক আছে চলেন, এখান থেকে 14 মাইল দূরে একজন আছে, আমরা তার সাথে যাই, ওই মহিলা তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক কি বলল তিনি বুঝতে পারেননি প্রথমে। সেই তান্ত্রিক শুধু একটা কথাই বোঝা গেছে যে তোর পাপ বেড়ে গেছে, নিজেকে সাবধান কর, আর এই শত্রুর সাথে আমার মোকাবেলা করার সাহস নাই, অস্ত্র নাই। তিনি ফেরত আসেন এবং ভেঙে পড়েন, কি করবেন। গভীর রাতে এরকম স্বপ্নের কারণে তিনি ঘুমাতেন ফজরের পরে, সজাগ থাকতেন সারা রাত, এমনকি ফজর পর্যন্ত জাগলেও তিনি দেখতেন টিনের চালে এরকম আজগুবি শব্দ, শিয়াল ডাকার শব্দ, অথচ ওই এলাকায় তেমন একটা শিয়াল তখন ছিল না। জানালার বাইরে শিয়াল দাঁড়ানো অবস্থায় মাঝে মাঝে দেখতে পেতেন। এদিকে তার বড় ছেলের চাকরি চলে যায় এবং সৌদি গভর্নমেন্ট তার ভিসা রিজেক্ট করে, তাকে দেশে চলে আসতে হয়। একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছিল তারা। তার বড় ছেলেটা বাংলাদেশে আসার পর বর্ণনা দেয় এরকম যে সেদিন শুক্রবার জুম্মার নামাজ পড়ে তারা বাসায় ফিরছিল, এমন সময় একটা ট্রাক এসে সজোরে তার ছোট ভাইয়ের উপর উঠিয়ে দেয়। কিন্তু রাস্তা পার হবার সময় কোনো ট্রাকই তার কাছে ছিল না এবং ডিস্টেন্সেও ছিল না। তো সেখানে এক ইসলামের দিনের কাজে গিয়েছিলেন রিফায়েত ভাই তাদের এলাকায়। তার পরিচিত একজন তার কথা বলে, যেহেতু তিনি অনেক দিন যাবত তার প্রবলেমের কথা বলে অনেকজনকে খুঁজতে বলেছেন, যারাই এসেছে তারা তাবিজ পর্যন্তই, এর বেশি দূরে এগোতে পারেননি। যাকে সে কথা রিফাত ভাইকে দেখা কর সাথে নিয়ে যায় সেই বাড়িতে। তো কারণ রিফাত ভাই যাওয়ার পরে তিনি একটা মাঝে বিহেভ করে যে তিনি দেখা করবে না। তো রিফাত ভাই বলে ঠিক আছে, দেখা না করলে তো কিছু করার নাই। তো রিফাত ভাইকে তিনি বলেন যে অন্যদের মতোই কিছু হবে না, আর ও তো বয়স্কম, কি করবে, শুধু তাকে নিয়ে আসা হয়েছে। তো রিফাত ভাই ব্যাক করছিলেন, এমন সময় তিনি দেখলেন তাদের গোয়াল ঘরের দিকে 4 জন মানুষ খুব দ্রুত দৌড়ে উড়ে চলে গেল। তিনি বললেন, আপনাদের বাড়ির পেছনটা কি খালি? বলে হ্যাঁ, পিছনে ঝোপঝাড় আছে, একটা গোয়াল ঘর আছে। তো বলে আমি একটু দেখবো। তো রিফাত ভাইকে নিয়ে তিনি তার পেছনের জায়গায় যায়। রিফাত ভাই দেখলেন এবং গোয়াল ঘরের ভেতর থেকে তিনি দেখেন ভেতরটা অন্ধকার। তিনি বলেন, আমি আপনার বাড়ি থেকে একটু ঢুকতে পারি, এক গ্লাস পানি খাবো, তো যদি অনুমতি দেন। তিনি ঢুকতেই টিনের চালের ঠিক নিচে আমাদের গ্রামের বাড়িতে বলে অনেকে কার বলে, অনেকে ওইটাকে স্টোর রুমের মতো স্টোর করে রাখে, অনেক জিনিসপত্র পাতিলাতে লুঠিয়ে রাখে টিনের চালের নিচে উপরের দিকে আর কি। তো তিনি দেখেন ওখানে উপরে দাঁড়িয়ে 3টা মানুষ দাঁড়িয়ে আছে এবং দেখতে পায় সেই মানুষগুলা মানুষগুলো দেখা যাচ্ছিল, কিন্তু ওইখান থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। তো এটা শুধুমাত্র রিফাত ভাই দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। রিফাত ভাই উপরে তাকিয়ে আছে, 3 জন মানুষকে দেখতে পাচ্ছে, কিন্তু তারাও যে রিফাত ভাই ওখানে তাকিয়ে আছে তারাও রিফাত ভাইয়ের পিছনে সাথে তাকায়, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। তো রিফাত ভাইয়ের ভাষ্য মতো আসলে এটা কান্না না, এটা শয়তানের চাল। যাকে তিনি বললেন যে আপনার ফ্যামিলিতে আর কে কে আছে? তো রিফাত ভাই সাথে সাথে বলে, আপনার ছেলের মৃত্যুতে আমি দুঃখিত। তখন তিনি বললেন, কি করে জানলেন আমার ছেলে মারা গেছে? রিফাত ভাইকে তিনি জিজ্ঞেস করেন। তো রিফাত ভাই বলে, আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির সামনে একটা লাশের খাটিয়া, আমি দেখতে পাচ্ছি আপনার স্বপ্নের লাশের খাটিয়া। যাকে আমি আজকে আসি, আপনারা ভালো থাকবেন, সেফ থাকবেন, বিপদ আসতে পারে। তখন তিনি বললেন, আমাদেরকে কি বিপদ থেকে উদ্ধার করা যায় কিনা? তো রিফাত ভাই বললেন, দেখেন আমি তো বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, সেটার মালিক আল্লাহ। আমি হয়তো কিছু বলতে পারি, কিছু করতে পারি, তার এগেইনস্টে সলিউশন দিবেন আল্লাহ। তখন তিনি বললেন যে ঠিক আছে, আপনি দেখেন আমরা বিপদে আছি, আপনি কিছু করতে পারেন কিনা, আমরা খুব সমস্যায় পড়েছি। আমি যাকেই লাশের খাটিয়াতে দেখি সেই মারা যাচ্ছে আমার পরিবার থেকে, এবং সেটা মারা যাচ্ছে আমার পরিবার থেকে। কিছুদিন আগে তিনি তার ফুপুকে লাশের খাটিয়াতে দেখেছিল, কয়েকদিন আগে তার ফুপুও মারা গেছে। রিফাত ভাই বলেন, আমাকে 2 দিন সময় দিন। তো রিফাত ভাই ইতোমধ্যে তার ওস্তাদদেরকে তাদের কাছে বিষয়টা জানায়। তার ওস্তাদরা তখন বলেন, লোকটা পাপী, আল্লাহকে বিশ্বাস করে না, তারা নামাজ পড়ে না, তার সাথে শয়তান ঘরে,
তার কাজ আমরা করতে চাই না, তার বাসাও পরিষ্কার থাকে, ফেরেশতা ঢুকবে কোথা থেকে যদি তুমি হারাম জিনিস আবদ্ধ থাকো। তিনি অনেক ভুল করেছেন জীবনে, তার সম্পত্তি এখন উই পোকা খাবে। তিনি চেয়েছিলেন সম্পত্তি আরও বাড়াবার, অথচ দেখো তার সম্পত্তি এখন ধ্বংসের দিকে। সম্পত্তি কোথায় চলে যাচ্ছে? তার ছেলেরাই তো তার সম্পত্তি। এক ছেলে চলে গেছে, এটা তার আত্মীয়রা করেছিল। তার ছেলেকে কোনো জিন মারেনি, তার ছেলে সাধারণ অ্যাক্সিডেন্টেই মারা গেছে, কিন্তু জিনরা সেটার মানে সেই জিনরা, সেই কারিন জিনটা তার সেটার এক্সেপশনাল কিছু কজ তিনি তুলে ধরেছে যাতে তিনি ভয় পেয়ে যান। যখন তিনি একটা বিচার মানে একজন অন্তঃসত্ত্বা মাকে মারলো, তিনিও কোনোভাবে এই সে মৃত্যুর জন্য দায়ী, তখন অন্য জিনরাও তার ক্ষতি করতে চেয়ে বসেছে। সে যে মেরেছে তাকে কিছু মানে যেই মহিলাকে যে লোকটা মেরেছে তিনি তাকে তার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল তিনি তার পক্ষেই কথা বললেন, যেটা ভুল, যেটা গুনাহ। তুমি এতদিন অনেস্টি দেখিয়ে একটা জায়গায় কেন আটকে যাবে? তুমি উপকার করবে তো তুমি নিজে পাপী হয়ে যাবে। তিনি বললেন যে তুমি রেফাত ভাইকে যে তুমি যদি উপকার করো তাহলে তুমি নিজেও পাপী হয়ে যাবা। আর সেই লোকটা এমন কাজ করেছে যেটা অ্যাকসেপ্টেবল না। সেই লোক যে জুয়া খেলতো, যেই লোকের সাথে খেলতো, সেই লোকটা টাটা দিয়ে সেই মহিলাকে মেরেছে। এবং সেই লোকের কাছ থেকে সেই ভাইয়ের কাছ থেকে, সেই শহীদ সাহেবের কাছ থেকে টাকা পেত দেখে আগের থেকেই তাকে বলেছে যে যেন বিচারের সালিশটা তার পক্ষে যায়। তাই তিনি চুপ করেছিলেন, এটা তার উচিত হয়নি। তো রেফাত ভাই বলেন যে উনি যদি বদলান তাহলে কিছু করা যাবে? তখন ওস্তাদরা বলেন অভ্যাস হাজার সাবান দিয়ে ধুলেও সেটার মধ্যে থেকে কালো জিনিসটা যাবে না। এখন তুমি তাকে বলতে পারো, ইসলামের দাওয়াত দিতে পারো, যদি সে রাজি হয় এবং আল্লাহর রাস্তায় আসে তাহলে তা হয়তো বিপদ থেকে মুক্ত হতেও পারে, নাও হতে পারে, সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তো রেফাত ভাই পরবর্তী সময় তার সাথে দেখা করে এবং বলে আপনাকে বিপদ থেকে মুক্তি দেওয়া যেতে পারে। এটা বলতে বলতে তিনি এক চিৎকার দেন, একটা চিৎকার শুনেন। পরের দিন সেই এলাকাতে রেফাত ভাই ওখানে যান এবং রেফাত ভাই যাওয়ার পর তাদের ঘরের এক পাশ ভেঙে আছে দেখেন। তো উনি ওই বাজারে ফোন দিয়েছিলেন এবং ফোন দেওয়ার পরে তিনি ওই চিৎকারটা শোনেন এবং চিৎকারটা শোনার পর তিনি ওই এলাকায় যান। রক্তাক্ত অবস্থায় বসে আছে সেই শহীদ সাহেব, হাতটা তার কেটে গেছে, তাকে আড়াল করে সব বলা হয় এবং উনি সেই অন্তঃসত্ত্বা মহিলার অভিশাপটা তার শরীরে তার কাছে লেগে গেছে এবং এর কারণে তিনি ধ্বংসের পথে। সবার ধ্বংসের কথা জানা যায় না, সবাই সবার সাথে ভালো, কিন্তু ভেতরের অবস্থা অনেকে বলতে চায় না এবং সবসময় লুকিয়ে থাকে। পরে তাকে 40 দিন আল্লাহর রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু এর আগে কোরআনের মাধ্যমে সেই জিনকে আনা হয় এবং আল্লাহর রাস্তায় পাঠানোর আগেই তাকে এই প্রসিডিউরটা নেওয়া হয়। তার ভেতরে সেই জিন আসে এবং কিছু না বললেও পরবর্তীতে বলে তাকে পাঠিয়েছে নবগামী সর্দার। সেই সর্দার একজন হিন্দু, তাদের সাথে আরও কিছু জিন আছে এবং সেই জিন আনফাসি নামক একজন জিন তার এই পাপের কারণে তাকে শাস্তি দিয়ে যাচ্ছে। যারা যেতে চাচ্ছিল তবে তাকে লাশের খাটিয়াতে করে নিয়ে যেতে যাচ্ছিল, কোনোভাবেই তাকে ছেড়া যাবে না তারা, কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয় তিনি যদি আল্লাহর রাস্তায় হাঁটে এবং তাকে সে যদি ভালো হয়ে যান এবং তিনি যদি সব দায়িত্ব নেন, সে অন্তঃসত্ত্বা মানুষের মায়ের সেই বাচ্চাটা, একটা ছেলে ছিল, তার জন্য সব দায়িত্ব নেওয়া হয় এবং সে যদি প্রায়শ্চিত্ত করে তাহলেই তাকে ছাড়া সম্ভব হবে। তো তারা শর্ত দেয় 6 মাসের মধ্যে তারা 6 মাস দেখবে তারা এই অবস্থায় এবং 6 মাস তারা তার সাথে থাকবে। যদি দেখে যে তিনি ভালো হচ্ছেন তবে তার কাছ থেকে তারা আস্তে আস্তে সরে যাবে। যদি দেখেন তিনি আগের মতোই আছে তাহলে তাকে তারা কষ্ট দিয়ে যাবেন এবং এরা মীমাংসা হয়ে যায় একটা সময় 6 মাসের মধ্যে। এবং রেফাত ভাই সেই গ্রামে যায় তার সাথে দেখা করতে। 6 মাস পর তিনি গ্রামের সালিশ এবং আর কোনো ধরনের বিচার করতে যেতেন না, তিনি থাকতেন সারাক্ষণ নামাজ পড়তেন এবং এতটাই নিমগ্ন হয়ে গেছিলেন যে তাকে দেখলে আর বুঝাই যাচ্ছিল না যে এই লোকটা একটা সময় নামাজ বিমুখী ছিল। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে আসুক, এখন যদি কোনো খারাপ কিছু আসে আমি আর ভয় পাই না, লাশের খাটিয়াতেই না হলে বসলাম। তিনি পরে আর তিনি কিছু ফেস করেন নাই, এমন কিছু আর তিনি দেখেন নাই। তো 1998 সালের পরে এরপরে কোনো যোগাযোগ হয় না, কিন্তু ওই বাড়ির আশেপাশে তিনি কয়েকবার গিয়েছিলেন। 2015 সালে ওই এলাকার একজন লোক তাকে জানিয়েছিল যে তিনি ওই শহীদ সাহেব মারা গেছেন, তখন তার বয়স হচ্ছে 71 বছর বয়স। তো সেই খবরটা রেফাত ভাই পায়।
তো এটার একটা এপিসোডের নেক্সট এপিসোডে আমরা এই মৃত্যু পরবর্তী বিষয়টা, তার মৃত্যুর পরবর্তী সময় কি হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করব এবং সেটার সেই ঘটনাটা একটু থাকবে। এটাই ছিল। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলাই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, সঙ্গত কারণে তিনি তার নাম ঠিকানা সবকিছু বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটা ছিল হচ্ছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার একটি গ্রামের ঘটনা। আশা করি রাসেল ভাই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ঘটনাটা আফনান ভাইয়ের বলা ঘটনার মতোই কবরের কাফন চুরির কেন্দ্রিক একটি ঘটনা। তো ঘটনাটার সময়কাল ছিল 1998 সালে। তো ঘটনার সুবিধার্থে আমি দুজন চরিত্রের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। তো তাদের নাম হচ্ছে, তারা হচ্ছেন, একজন হচ্ছেন জসিম আর একজন হচ্ছে কাদের। তারা বেশ ভালো বন্ধু। তারা দুজনেই চলাফেরা, ঘোরাঘুরি, সব জায়গায় তারা সবকিছুতেই দুজন মানে সব জায়গাতে চলাফেরা করে বা অনেক ক্লোজ ফ্রেন্ড। তো এখানে জসিম হলো প্রথম দিকে একটা মানুষ, বলতে একজন অপরিচিত একটা মানুষ। ওই লোকটা হলো দেখা যায় তান্ত্রিক টাইপের, তাকে দেখেই বোঝা যায়। যেহেতু তার লম্বা লম্বা চুল, আধা পাকা চুল ছিল, এবং কপালে ওই হিন্দুরা যেভাবে তিলক ব্যবহার করে এরকম তিলক ছিল, গলায় অনেকগুলো পুঁথির মালা ছিল, কিন্তু পাঞ্জাবি পরে না। সে আসলে ওই এক ধরনের বিশেষ গেরুয়া টাইপের জামা পরে। তো এই ধরনের একজন ব্যক্তি জসিমের কাছে আসে এবং জসিমকে একটা অফার করে। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, জসিম এবং কাদের এলাকার ছিল সব থেকে সাহসী ছেলে। সে সময় যারা ছিল, সেই সময় যুবকদের মধ্যে এরা দুজন খুবই সাহসী, এবং এরা যে অনেক সাহসী এই বিষয়ে গ্রামের অনেকেই জানতো, কারণ তারা অনেক দুঃসাহসিক কাজ করত। যেমন গভীর রাতে মাছ ধরতে যাওয়া, তারপরে অনেক রাতে দেখা যায় যে তারা অনেক এমন কিছু কাজ করেছিল। সে সময় আসলে সবাই জানতো যে এরা আসলে কোনো কুসংস্কার বা কোনো কিছুই তারা আসলে মানে না, ভূত প্রেত এটা আসলে তারা বিশ্বাস করে না, এবং তারা আসলে রাত বিরাতে ঘুরে বেড়ায় তারা দুজন। এই যে কারণে মানুষ আসলে এলাকার মানুষ জানতো যে তারা দুজনেই অনেক সাহসী। তো ঠিক একইভাবে যে তান্ত্রিকটা তাদের সাথে যোগাযোগ করেছিল, সেও জানতো যে এরা অনেক সাহসী। তো এই কারণে প্রথমে সেই তান্ত্রিকটা জসিমের সাথে দেখা করে এবং জসিমকে অফার করে যে তোমাকে একটা অফার করতেছি, যদি তোমরা নতুন কোনো কবর থেকে, পুরোনো কবর হলে হবে না, কোনো নতুন কবর থেকে তোমরা যদি তোমাদের দুজনের একজন যদি সেই লাশের কাফন চুরি করে আনতে পারো, বা তোমরা দুজনে একসাথেই যেতে পারো, যে যদি তোমরা কবরের হলো কাপড়ের কাপড়টা যদি চুরি করতে পারো, তাহলে তোমাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দেবো। তো সেই সময় প্রথমে জসিম কোনোভাবেই রাজি হচ্ছিল না, যে এটা কি বলে, আর কবর থেকে মানুষ কখনো কাপড় চুরি করে, এটা কি ধরনের কথা, আর এই কাপড় দিয়ে আবার কি হবে। যখন এটা জিজ্ঞেস করা হয় সেই তান্ত্রিককে যে আপনি এত কাপড় থাকতে আপনি কাপড় চাচ্ছেন কেন, তো তখন সেই তান্ত্রিক বলে যে এটা আমার তান্ত্রিক কাজে, কবিরাজি কাজে লাগে, এটা আমার অনেক দরকার। তো তোমরা যদি এটা এনে দিতে পারো, তোমাদেরকে একটা মোটা অঙ্কের আমি টাকা দেবো। সেই টাকার অঙ্কের কথা বলে দেয়। তো এটা আসলে সেই সময় 1998 সালের দিকে যখন বলেছিল, সে সময় নাকি বলেছিল যে 5,000 টাকা দেবে একটা কাপড় এনে দিতে পারলে। রাসেল ভাই বলে রাখা ভালো, সেই সময় কিন্তু 5,000 টাকার মূল্য কিন্তু অনেক ছিল। আর সেই সময় এমন হতো যে 300-400 টাকা হলে দেখা যায় যে বাজার ব্যাগ ভর্তি করে নিয়ে আসা যেত, এতটা টাকার মূল্যমান ছিল। আর 5,000 টাকা তো অনেক অনেক অনেক। তো তারা দুজন আসলে যেহেতু কোনো কাজ টাজ করে না, দেখা যায় যে এলাকায় ঘুরে বেড়ায়, দেখা যায় বাপের হোটেলে খেলে যা হয় আর কি, তো তখনও তারা আসলে কোনো কাজ করে না। তো এটা প্রথমে জসিম কোনোভাবে রাজি হয় না, এবং সে হলো ডিরেক্ট মানা করে দেয় তান্ত্রিককে যে না, এটা আমি এটা করতে পারবো না, মানে এটা বলে দেয় আর কি। তো পরবর্তীতে যখন হলো ওই জসিম তার বন্ধুকে শেয়ার করে, কাদের নামে যে বন্ধু আছে ওনাকে যখন ওকে শেয়ার করার পর সে কাদেরও বলে যে যেটা করেছিস ভালো করেছিস, সেটা আসলে টাকার লোভ করা ঠিক না। কিন্তু রাসেল ভাই, জসিম তারপরে সেদিন রাতে যখন বাসায় যায়, সে সারা রাত চিন্তা করতে থাকে যে কাপড় আনলে আর কি হবে,
মানুষ তো জানবেও না, সে তো চুরি করে নিয়ে আসবে। আর একবার চুরি করে, একবার যদি কাপড়ের কাপড়টা নিয়ে আসতে পারে, সে তো অনেক টাকা পাবে। আর এইগুলো এতগুলো টাকা দিয়ে সে অনেক সিনেমা দেখতে পাবে, অনেক ঘুরতে পারবে। এই ধরনের চিন্তা ভাবনা সারা রাত সে করতে থাকে এবং করতে করতে সে ঘুমিয়ে পড়ে। এবং পরের দিন সে কাদেরকে সে কনভিন্স করতে থাকে যে বন্ধু চল একটা কাজ করেই ফেলি, আমরা শুধু একটাই কাপড়ের কাপড় এনে দেবো, আর কোনোদিন করবো না। তো এইভাবে আসলে তার বন্ধুকে কনভিন্স করা শুরু করে। এক পর্যায়ে যায় দেখা যায় যে সেই কাদের নামে ওই ওনার বন্ধু উনিও রাজি হয়ে যায় এবং তারা আসলে টাকা লোভে এক কথা রাজি হয়ে যায়। তো একদিন রাতে তারা একটা ওই তাদের এলাকার পাশের গ্রামে একটা হলো কবরস্থান আছে এবং সেখানে এক ব্যক্তি মারা গিয়েছিল। তারা সেই খবর পায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজকে রাতেই সেই কবরস্থানে যাবে এবং সেই নব্য কবরস্থান থেকে ওই কাপড়ের কাপড়টা চুরি করবে। তো তারা হলো যাওয়ার সময় কোদাল এবং এক কথা কবর খোঁড়ার জন্য যেগুলো নেওয়া দরকার, কোদাল, ম্যাক্সিমাম তারা কোদালে নিয়ে গিয়েছিল। তো কোদাল নিয়ে যাওয়ার পর তারা হলো প্রায় তখন রাত বাজে 2টা। তো তারা সেই রাত 2টার সময় সেই কবরস্থানে যায় এবং তারা দেখে যে কবরস্থানটা বেশ অন্ধকার একটা জায়গায়, আশেপাশে বাড়িঘর ওইভাবে নেই, একদম অন্ধকার একটা জায়গায়। তো তারা যাওয়ার সময় কিন্তু একটা হারিকেন নিয়ে গিয়েছিল। অন্ধকারে আসলে ওভাবে যেহেতু দেখা সম্ভব না, তো তারা প্রথমে অন্ধকারেই গিয়েছিল এবং পরে যখন তারা কবরের ভিতরে ঢোকে, বিশেষ করে কবরস্থানের ফটক পেরিয়ে যখন তারা ভিতরে ঢোকে, তো তারা দেখতে পায় যে নতুন কবরটা একদম শেষ সারিতে, কবরস্থানের ভিতরে একদম শেষ সারিতে আর কি কবরটা দেওয়া হয়েছে এবং কবরের মাটি তখনও ভেজা ছিল। বলে রাখা ভালো যে সে সময় বর্ষাকাল ছিল, এই কারণে দেখা যায় যে হালকা হালকা দিনের বেলা বৃষ্টি হয়েছিল এবং এই কারণে আসলে ওই কবরটার উপরের ভাগ অংশটা ভিজে গিয়েছে। তো জসিম চারিদিকে তাকিয়ে দেখলো যে কেউ নেই। তো সে কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করলো। তো প্রথম কয়েক কোদাল চালানোর পর তারা ফিসফিস করে কিছু একটা শুনতে পেল। তো প্রথমে তারা ভেবেছিল যে হয়তোবা এটা আসলে আশেপাশে কোনো কুকুর বা বিড়াল এই ধরনের হয়তোবা কিছু শব্দ করতেছে। তো তাদের আসলে উদ্দেশ্য ছিল সে কাপড়ের কাপড়টাই নেয়া। তো তারা হলো একটু তাড়াহুড়া করতেছিল, দুজনেই হলো কোদাল নিয়ে, একবার জসিম একবার কাদের, দুজনেই আর কি পালাক্রমে ঘুরতেছিল এবং করতে করতে তারা অল্প সময়ের মধ্যে বেশ 5-10 মিনিটের মধ্যে তারা সেই কবরটা খুঁড়ে ফেলে এবং তারা দুজনে একজন আসলে ওই কবরের প্রথমে নামতে সাহস পাচ্ছিল না। জসিম বলে যে তুই কাদের, তুই নাম, আবার কাদের বলে যে জসিম তুই নাম। তো তারা দুজনে আসলে এভাবে একজনে আরেকজনকে বলতেছে, তো কেউ আসলে নামার সাহস পাচ্ছে না। তো যখনই এরকম তারা কথোপকথন মানে একজন আরেকজনকে বলতেছে যে নাম তুই নাম এইভাবে, সেই সময় তারা হঠাৎ করে শুনতে পায় যে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তারা কবরের পাশে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। বাচ্চারা যেভাবে কান্না করে, ছোট বাচ্চারা যেভাবে কান্না করে সেইভাবে। তো এই বাচ্চা কান্না শোনার পর তারা তো বেশ ভেবাচাকা খেয়ে যায় যে কিভাবে এই কবরস্থানে বাচ্চা কোথা থেকে এলো, বাচ্চা কোথা থেকে এলো। তো এইদিকে ওই একজনের হলো জসিমের কাছে কিন্তু হারিকেন ছিল, সে হারিকেনটা জ্বালায়, যেহেতু বেশ অন্ধকার ছিল, দেখা যাচ্ছিল না কোনো কিছু। তো সে হারিকেনটা জ্বালার পর তো সে কান্নার শব্দটা খুঁজতে লাগে যে বাচ্চাটা কোথায় কান্না করতেছে। একসময় তার কাছে মনে হলো যে তার ঠিক পিছনে যেন পিছন থেকে কান্নার শব্দটা আসতেছে। কিন্তু যখন সে পিছনে তাকায়, সে তো দেখে যে এটা তো হলো ওই কবরস্থানের বাউন্ডারি। তাহলে বাউন্ডারির পিছনে বাচ্চার কান্না করতে আসবে, ওইদিকে তো ধানি ক্ষেত, আর এখানে তো বাচ্চা কোথা থেকে আসার একদম সম্ভাবনা নেই। কিন্তু পরক্ষণে তার কাছে মনে হচ্ছে যে তার ঠিক একটু সামনে থেকে কান্নার আওয়াজটা আসতেছে। তো তারা দুজনেই বেশ ভয় পায় এবং সে কান্নার আওয়াজটার দিকে যায় এবং দেখে যে একটা কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এটা দেখে তাই বেশ ভয় পায় এবং সেই কবরের কাছে যখন তারা যায়, দেখে যে এটা কবর অনেক পুরনো একটা কবরস্থান, ভাঙাচোরা একটা কবরস্থানে, কবরের ভিতরে কিছুই নেই, একদম ভেঙে পড়ে আছে। আর সেখানে আসলে কোনো ধরনের শিশু নেই। তো ওরা ওখানে যাওয়ার পর সেই শিশুর কান্নার আওয়াজটা একদম থেমে যায় এবং থেমে যাওয়ার পর তারা দুজনে যখন ওই সদ্য যে খবরটা খুঁড়তেছিল, তারা সেই কবরের দিকে যখন চলে আসে ওই কাফনটা নিতে, তো আসার পর ওই একইভাবে জসিম বলতেছে তুই নাম, আর কাদেরও বলতেছে তুই নাম। তো তারা এটা আর কি কথা বলতে বলতে তারা অনুভব করে
যে ওই কবরস্থানের যে গেটটা আছে, গেটটা দিয়ে প্রায় 12টা থেকে 13টা এতগুলো কালো অবয়বের মতো তাদের দিকে এগিয়ে আসতেছে। তো তাদের কাছে যেহেতু হারিকেন জ্বালানো ছিল, তো তারা দেখতে পায় যে কালো অবয়বের মতো, মানে কালো হলো হুডি পরা বা কালো হচ্ছে বোরকা পরা, এই ধরনের 12 থেকে 13টা দূর মানে অবয়বের মতো দেখা যাচ্ছে আসতেছে। যেহেতু তারা আসলে দূর থেকে দেখতেছে এবং তারা নিঃশব্দে আসতেছে না, তারা শব্দ করেই আসতেছে। তো এটা দেখে তারা প্রচুর ভয় পায় এবং তারা ভাবে যে হয়তো তারা ধরা খেয়েছে বা আসলে এই কবরস্থানের পাহারাদার বা আশেপাশের লোকজন হতে পারে। তো এটা দেখে তারা যখন আসলে ওই তারা দুজনেই একটা ভাঙা কবরে যে হলো দুজনে লুকিয়ে পড়ে এবং সাথে সাথে তারা হারিকেনটা নিভিয়ে ফেলে তারা একটা কবরের মধ্যে দুজন জড়সড় হয়ে দেখতে থাকে যে কি মানে কাহিনীটা কি। হুজুর আর কি তাদেরকে রোকাইয়া করেন এবং তারা বলেন যে আসলে ওরা যখন ওই কাপড় চুরি করতে গিয়েছিল, তো ওখানকার ওই কবরস্থানের পাহারাদার কিছু জিন আছে, সেই জিনগুলো প্রথমে আসলে যেহেতু এদের ক্ষতি করে নাই, কারণ তারা তো নতুন, প্রথমে তারা আসলে ভয় দেখানোর চেষ্টা করেছে, বিভিন্ন শব্দ, তারপরে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু তারপরে যখন তারা সব মানে ভয়ে পাচ্ছিল না, তো তখন সেই জিনগুলো নাকি একদম সশরীরে তারা হলো কালো অবয়ব ধারণ করে সেই কবরের কাছে চলে আসে এবং কবরটা ঠিক করে। তো পরবর্তীতে তারা চলে যায়, যেহেতু আসলে তারা এরা দুজন আসলে ওইভাবে কোনো ক্ষতি করে নেই। তো সতর্কমূলক আসলে তারা কোনো ধরনের এদেরকে শাস্তি দেয়নি, শুধুমাত্র তাদেরকে সতর্ক করার জন্যই দুজনকে দুইটা জিন নাকি এইরকম অসুস্থ করেছে জ্বরের মাধ্যমে, এবং তাদের শরীরে জ্বর আসার মাধ্যমেই হচ্ছে তারা ওই কবরস্থানে গিয়েছিল এই কারণে, মানে কাপড় চুরি করতে গিয়েছিল দেখেই তাদের শরীরে এরকম জ্বর এসেছে। তো বলে রাখা ভালো রাসেল ভাই, ওই জ্বর নাকি প্রায় 7 দিন ছিল। ওই যিনি হলো রুকাইয়া করেছেন উনি বলেছেন যে এই জ্বর এখন থামবে না, এই জ্বর কমপক্ষে 7 দিন থাকবে, এরপর আপনি এই জ্বর চলে যাবে, কোনো কিছু ওষুধ খেতেও হবে না। তো ওই হুজুর যেটা বলেছিলেন বা ওই তান্ত্রিক যেটা বলেছিলেন, হুজুর তান্ত্রিক যেটা বলেছিলেন, সত্যি 7 দিন পর ওনারা দুজনে একদম সুস্থ হয়ে যান এবং ওনাদের বাবা মা বিষয়টা জানতে পারেন যে তারা এই খারাপ কাজটা করতে গিয়েছিল। তো পরবর্তীতে তাদের পরিবার থেকে প্রচণ্ড পরিমাণ তাদেরকে শাসানো হয় এবং সতর্ক করে দেওয়া হয় যে এই ধরনের কাজ যেন তারা দুঃসাহস না দেখায়। তো এবং রাসেল ভাই, ওই কাদের এবং জসিম তারাও এত পরিমাণ ভয় পেয়েছিল যে তারাও আর পরবর্তীতে এই কাপড় তো চুরির করা দূরে থাক, তারা আর কখনোই নাকি কবরস্থানের কাছে যেতে সাহস পায়নি।
তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটা তিনি আমাকে শেয়ার করেছেন, সঙ্গত কারণে তিনি তার নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, যদিও আমি তার ঠিকানা বলে দিয়েছি। এটা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একটি ঘটনা, গ্রামের একটি ঘটনা। আর যিনি শেয়ার করেছেন তার নাম আমি বলতেছি না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি চেষ্টা করেছি যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তার মতো করে গুছিয়ে বলার, যদিও তার মতো করে আমি হয়তো বলতে পারি নাই। তো ঘটনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।